আসলে সমস্যা হচ্ছে আমরা এই উপজাতিদেরকে আপন করে নিতে পারি নাই। তার প্রধান কারণ হলো শেখ মুজিবুর রহমান নিজে। আর এই উত্তপ্ত পরিবেশ যা সৃষ্টি হয়েছে, বহু অফিসার মারা গেছে, 30,000 বাঙালি মারা গেছে, এই সব কিছুর জন্য ভারত দায়ী। পাকিস্তানি এখন মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান করতেছে, ভারতের অবস্থানটা নাক চুবানিতে। এর মধ্যে দেখেন এই শুভেন্দু সাহেব আবল তাবল বকতেছেন। जैसे इजराइल सिकाया गाजा में उस तरीके से देश का हिंदू हित में चल रहा है सरकार। আমরা এই ভারতের আধিপত্য মানি না। আমাদের বিডিআরকে দেওয়া হয়েছে অস্ত্র, তো কি কারণে তার গুলি করবেন না? স্বরাষ্ট্রমন্ত্রী যেন সজাগ হন। আসল স্বরাষ্ট্রমন্ত্রী চাই, সংবিধান মন্ত্রী চাই না। সংস্কার সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সেলুট দিব না তো কি করব? আমার আইকন তো বাবর, আমি বাবরের চেলা বলতে পারেন, ফজলে করিম চৌধুরী রাউজানের। এই ভদ্রলোক আমার কাছে আসেন 111-এর সময়, উনি চাইছিলেন তার চেয়ারম্যানকে মারার জন্য। আচ্ছা, আমি 71-কে ছোট করব না, বাট হিল ট্যাক্সের যুদ্ধ 71-এর কোনো অংশ কম না, বেশি ছাড়া। আপনার কথা শুনে একটাই কনক্লুশনে আসা যায় যে গত 50 বছরের অধিক সময় ধরে আমাদের একটাই শত্রু, সেটা প্রায় 30 থেকে 50,000-এর মধ্যে কোনো একটা ফিগারে মুক্তিযুদ্ধ হত্যা করছেন। ওনাকে ওনার জাতির পিতা বানালেন। হাতিমারতে ভাষণটা তো উনি বলেন নাই, ওনাকে লিখে দেওয়া হয়েছে, উনি বলছেন। খালেদা জিয়া বাসায় যেইভাবে ওনাকে বের করে দেন, কতটা নিম্ন মানসিকতার লোক হইতে পারে, এরা মানুষের পর্যায়ে পড়ে না। এই কুলাঙ্গারগুলি আমাদের সমস্যা। আমার বাচ্চারা বাইরে গেলে পাগল খুঁজতো, পাগলটা বাবার মতো দেখায় কিনা। ছোট্ট শিশু রামিস আক্তার, পাশের ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে তাকে করা হয় হত্যা। আপনি পারতেছেন না তো। আপনি নিজে পুলিশ নিয়ে চলেন, আপনি নিরাপদ, আমি তো নিরাপদ না। আমার বিছানার নিচে ফ্লাক্সের মধ্যে এক্সপ্লোসিভ দেওয়া, আপনি যখনই খুলবেন এটা ব্লাস্ট হবে, অথবা ছুঁড়ে মারলে ব্লাস্ট হবে। পুরা ঘরটা এই এক্সপ্লোসিভ ভরা। আমি কিন্তু না বুঝে শুনে বিছানায় শুয়ে আছি। সেনাপ্রধান চান নাই ডক্টর ইউনূস আসুক, তাকে অনবোর্ড করতে পারে না বিপ্লবের সাথে, যার জন্য সে একদিকে আর ডক্টর ইউনূস ছিল আর ভারতের সেই সক্ষমতা নাই। মুসলমানরা যত সহজে মরতে পারে, ভারতীয়রা তো মরতে পারে না, তাদের অনেক সমস্যা। আজকের এপিসোডটা একটা ন্যাশনাল রিয়ালিটি চেক। আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি দেশের অনেক ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী। হিলসের জাঙ্গলে ইনসার্জেন্সি থেকে বিডিআর বর্ডার বা র্যাবের কাউন্টার টেরোরিজম, সবখানেই ওনার পদচিহ্ন আছে। আর গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড হোল্ডার, আর ট্রু সোলজার, এবং তার চেয়ে বড় কথা আর ট্রু প্যাট্রিয়ট, যিনি তার সভারেন্টি আর অনার নিয়ে কম্প্রোমাইজ না করার কারণে আয়না ঘরে মাসের পরে মাস কাটাতে হয়েছে। হিল ট্র্যাক্সের ইনস্টেবিলিটি থেকে 2024-এর রেভলিউশন এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আজকের আনফিল্টার্ড এপিসোড। ওয়েলকাম টু দ্য শো ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, বীর প্রতীক। কেমন আছেন আঙ্কেল? আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আমি গর্বিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আঙ্কেল, আই মাস্ট সে যে আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম আপনাকে আমাদের অনুষ্ঠানে আনতে, এবং দ্য স্টার্স অ্যালাইন্ড, অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং আওয়ার ইনভিটেশন। আমরা স্ট্রেইট অ্যাওয়ে যদি হিল ট্র্যাক্সের বিষয় নিয়ে শুরু করি আমাদের আলোচনা, আমাদের হিল ট্র্যাক্সের ইনস্টেবিলিটি অ্যান্ড রুট কজ, এটা আসলে কোথা থেকে শুরু? ব্রিটিশ পিরিয়ড নাকি 70s-এর ডেমোগ্রাফিক শিফট? আসল ট্রিগারটা কোথায়? আসলে সমস্যা হচ্ছে আমরা বাঙালিরা বিশেষ করে এই উপজাতিদেরকে আপন করে নিতে পারি নাই। 71-এর পরে আমাদের মধ্যে মাইন্ড সেট আপটা ওরকমভাবে গড়ে ওঠে নাই এদেরকে আপন করে নিতে হবে। তার প্রধান কারণ হলো শেখ মুজিবুর রহমান নিজে। উনি ওনাদেরকে বলেছিলেন ট্রাইবালদের, তোমরা বাঙালি হয়ে যাও। এই যে মানসিকতা, এটা দুঃখজনক। এটা ট্রান্সমিট করে যেভাবে, আমরা তো আসলে পাকিস্তান আর্মি থেকেই বাংলাদেশ আর্মি, একটা যুদ্ধের পরে আর্মি, সুতরাং আমাদের মধ্যে একটু, আমি নিজ চোখে দেখছি যে ট্রাইবালরা খুব ভালো ছিল। আমি সেকেন্ড লেফটেন্যান্ট, এই দুর্গম এলাকা থেকে সুন্দর বড় বড় পেঁপে নিয়ে আসতেছে আমাকে খাওয়ানোর জন্য, যে তুমি ভালো থাকো, এই করবা। আজকের ট্রাইবাল এই ঘুরে যাওয়ার পিছনে আমাদের রাজনীতিবিদদের অবদান বেশি। তারা এই সমস্যাটাকে আপন করেন নাই।
যেমন আপনি মনে করেন শেখ হাসিনা, ওনার সময় জামিনদার রেভলিউশন নামে একটা বই আছে, যেটা একজন আমাদের দেশের রাষ্ট্রদূত ছিলেন ভারতের 92-তে, উনি যাওয়ার সময় লিখছেন। এবং উনি যাওয়ার সময় শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিলেন হিল ট্যাক্স সমস্যা নিয়ে। হিল ট্যাক্সের সমস্যাটা সৃষ্টি করছে ভারত। শেখ হাসিনা বলতেছেন রাষ্ট্রদূতকে, আপনি কখনো ভারতের কথা বলবেন না, আপনি বলবেন সেনাবাহিনী। আপনার মাইন্ডসেটটা চিন্তা করেন। এটা বইয়ে ডকুমেন্টারি করা, জামদালি রেভলিউশন, এই বইতে লেখা, আমাদের লেখা না, ওই রাষ্ট্রদূতের লেখা। আপনি চিন্তা করেন কোন মানসিকতার একটা হেট্রেশন আমাদের প্রতি রাজনীতিবিদদের। আমি সেলুট জানাই শহীদ জিয়া, উনি যে ব্যক্তি যে সমস্যাটা অনুধাবন করেন, এবং বাঙালি যে নদী ভাঙা লোক, শিক্ষিত অশিক্ষিত সবাইকে নিয়ে যারা ভলেন্টিয়ার, তাদেরকে পুনর্বাসন করেন। তার জন্য আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের সাথে। আর এই উত্তপ্ত পরিবেশ যা সৃষ্টি হয়েছে, বহু অফিসার মারা গেছে, 30,000 বাঙালি মারা গেছে, এই সব কিছুর জন্য ভারত দায়ী। দেখেন, আমরা কথায় কথায় 10 ট্রাক বলি, 10 টাকার অস্ত্র, উনি যে কত ট্রাক, প্রশিক্ষণ, গোলা বারুদ সব দিচ্ছেন ভারত, এগুলো নিয়ে একটা রাজনীতিবিদ কথা বলেন না, ইভেন বিএনপিও কথা বলেন না। আমরা এত রক্ত দিচ্ছি, আমাদের এত অফিসার মারা গেছে, সৈনিক মারা গেছে, পুলিশ, বিডিআর সবাই মারা গেছে, এই রাজনীতিবিদের কোনো কথা বলেন না, পাশে দাঁড়ান না। এই জন্য আসলে কি বলবো, আমরা বলতেও পারি না। একটা চুক্তি করছে, একটা অনৈতিক চুক্তি শেখ হাসিনা, যেখানে কিছু লিখিত চুক্তি ছিল, তার বাইরেও অলিখিত অনেক চুক্তি ছিল। যা লিখিত চুক্তি সেটাই বাস্তবায়ন করা হয় নাই। এই চুক্তির মধ্যে আমাদের বাঙালিরা কোনো জমি কিনতে পারবে না পাহাড়ে। কেন? রাইট। মামলা আছে। কোনো লোক তো জমি বিক্রি করে না, একান্ত পিঠ থেকে গেলে, অভাবে পড়লে বা চিকিৎসার জন্য তখন সে জমি বিক্রি করে, এছাড়া তো কি করে না। আমি তো কোনো বাঙালি তো যে বাহারে বলতে পারবে না জমি বিক্রি কর, প্লিজ ভলেন্টিয়ারি, এমন তো প্রয়োজনে তারা বিক্রি করে জমি, কিন্তু তার একদম বেসিক নিড না হলে বিক্রি করে না। সেই অধিকারটা কিন্তু চুক্তির মাধ্যমে খর্ব করা হয়েছে। এটা আমি মনে করি পাহাড়িদের সুবিধা হয় নাই, বরঞ্চ সামন্ত পথার একটা বহিঃপ্রকাশ। ট্রাইবালরা কান্নাকাটি করে, লোন করে, জমি বিক্রি করতে পারে, জমি দিয়ে দেয়, তুমি নিয়ে নাও, কাগজ দিতে পারবো না। তো এই সমস্যাগুলি আসলে অনুধাবন করা উচিত। এক রাষ্ট্রে চলবে রাষ্ট্রের নিয়মকানুন সংবিধানে, যেই সংবিধানে সবার অধিকার রক্ষা থাকবে। চুক্তি করে তো রাষ্ট্র চলতে পারে না। আমি তো চুক্তি করে রাষ্ট্র চলবো কেন? আমার জনগণের জন্য দিনাজপুর, রংপুর, ঢাকার জন্য যে অধিকার দেওয়া হয়েছে সংবিধানে, সম অধিকার তাকে দিতে হবে। বরঞ্চ একটু বোনাস দিব, সেটা আপোষের মাধ্যমে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমি নিয়ে আসবো, বাট পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো তারা না, এলাকাটা দুর্গম হইতে পারে, শিক্ষার হার বাঙালির চেয়ে বেশি। ওখানে 14টা জাতি, কিন্তু একটা জাতি হবে বাঙালি, 15টা জাতি, তারা সবাই পাহাড়ে বসবাস করে, এটা সবার জন্য সম অধিকার। যেই চুক্তি করা হয়েছিল তার শর্ত ছিল অস্ত্র সারেন্ডার করবেন, কিন্তু তারা করে নাই। তারা প্রচুর পরিমাণে অস্ত্র কেনা হয়েছে, এ দায়বদ্ধতা সরকারের। আরও কিছু ছিল, যেমন আমি বীর প্রতীক, আপনি বললেন, এরকম খেতাব ছিল আগে, যা সফলতার জন্য, সফল অপারেশনের জন্য দেওয়া হইতো। ইদানিং এটা শেখ হাসিনা বন্ধ করে দিছে। অর্থাৎ উনি চান না হিল ট্যাক্স অপারেশন থাকুক, হিল ট্যাক্স নিয়ে একটা বার্গেনিং চলুক ভারতের সাথে, এটাই উনি খুশি থাকেন। তো এগুলি আসলে দেশকে ভালো না বসলে রাজনীতিবিদরা আমাদের জন্য দুর্ভোগ। তো শেখ হাসিনা এগুলি করে আসলে আমাদেরকে বিপদে ফেলে গেছে। এখন আমরা এখান থেকে উত্তরণ হতে পারতেছি না। তারপর আমি মনে করি আমাদের একটু উদার চিন্তা করা উচিত, সকল ট্রাইবেলদের নেই সাথে, 14টা জাতি, দ্যাট ইনক্লুডিং বাঙালি 15টা মিলে 15 জনের সাথে বসে একটা সংসদ, ছোট সংসদ বা একটা কমিটি হইতে পারে। এখানে আলোচনা করতে পারি পাহাড়িদের যেন কী উন্নয়ন হইতে পারে। সম অধিকারের ভিত্তিতে বাঙালি এখন 51%, 52%, তারও একজন প্রতিনিধি, চাকমারও একজন, তাহলে হবে কি ওই চাক উপজাতি একদম দুর্গম এলাকা থেকে চাক, মুরং, তারও একজন প্রতিনিধি মর্যাদার ভিত্তিতে আসবে। আমি আরেকটু যদি বাড়ায় বলি, এই 14 জাতি, আরও আমাদের সাঁওতাল আছে, অন্য জাতি আছে, হাজং গারং সমতল এলাকায়, এদের প্রতিনিধিদের থাকা উচিত সংসদে।
নাহলে তো এরা আপলিফ্ট হবে না, নিজেরা গর্ববোধ করবে না। কারেক্ট। আমি দেখেন মমতাদের মতো লোককে আমরা সংসদ সদস্য বানাইছি। আপনি মনে করেন আমি ক্রিকেট খেলোয়াড়, উনি খেলোয়াড়, সবাই চিনে, টাকা পয়সার কমতি নাই, মর্যাদাও কমতি নেই, অনেক ভালো। এখানে যদি আমি একটা সাজং, একটা গারো, একটা প্রতিটা সংসদ সদস্য একজন করে আনতাম, ওদের এমপি মর্যাদা দেওয়ার দরকার নাই, তারা থাকুক, তারা একটা মাসোয়ারা দেন, তারা গর্ববোধ করে ঢাকায় আসলাম। কোনোদিন হয়তো অনেকে ঢাকায় আসে নাই, ঢাকা তারা দেখুক ঢাকাটা কেমন, তারা আবাসন দিলেন, তারাও গর্ব করতো, ওই জাতিসত্তা আমাদের আপন করে নিত। আরও আছে অনেক, মনে করেন আমি এই ছোট ছোট জাতিদের প্রতিটা ট্রাইবাল থেকে 50টা করে ইয়াং ছেলে মেয়েদের নিয়ে আসি সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে না পারি, নিয়ম কারণ একটু বেশি, বিডিআরে আনতে পারি, এটা হেডকোয়ার্টার থাকবে। 16 ডিসেম্বরে তাদের যে ঐতিহ্যবাহী ড্রেস আছে, পোশাক আছে, এটা পুরো প্যারেড করবে, প্যারেডের সৌন্দর্য বাড়বে। 16 ডিসেম্বরে সেনাবাহিনী করতেছে, পুলিশ করতেছে, আনসার করতেছে, এই জাতিগুলির ট্রাইবালরা প্যারেড করবে, ওই তাদের সেই পুরানো ধাঁচে সেই বাদ্যযন্ত্র অন্যান্য দিয়ে, খুব সুন্দর। এদের তারা সম্মানিত হবে, তারা এই বিপদগামী হবে না, তাদের সমস্যা জনগণ জানবে। এটা যে আমাদের অলংকার, ট্রাইবালটা আমাদের অলংকার হিসেবে রাখতে চাই। কিন্তু দেখেন এই রাজনৈতিক সমীকরণে এমন এক সমস্যা পড়ে গেছি, আমরা এখন নারী দিচ্ছি, নারী কমিয়ে নারী অন্যান্যদেরকে পুনর্বাসন করতেছি, আমাদের এদেরকেও পুনর্বাসন করতে হবে যাতে এরা বিপদগামী না হয়। এই দুই সেক্টরে আমি মনে করি আলোচনা করে নতুন করে আলোচনা বসতে পারি কি কি করলে ডেভেলপ হবে। এখন চাকমারা শুধু সুবিধা পায়, তারা বেশি শিক্ষিত হয়ে গেছে, মোরংরা হইতে পারতেছে না, চাকরা হইতে পারতেছে না। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এমন এক মুরং আছে যে 71-এর 7জন বীরশ্রেষ্ঠ সম্বন্ধে উনি ওনার ভাষায় লিখছেন। ওই ভাষাগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সকল স্কোপ আছে, সমস্যা হচ্ছে যে যেটা বুঝে সেখানে সেই লোকটা নাই। ওদের সমস্যা ওদেরকে দিয়ে করতে হবে, তুমি সমাধান করে দাও। যেমন ব্রিগেডিয়ার তুষার আছে, পরিমল চাকমা আছে, জ্ঞানীগুণী লোক, স্যারকে বলে স্যার আপনারা সমস্যার সমাধান করেন, সবাইকে নিয়ে আসেন মেন স্ট্রিমে, যেন সবাই নিয়ন্ত্রণে থাকে। এটাই বলবো আর কি আমি মোটামুটি। জি, না, চমৎকারভাবে আপনি একটা হিস্ট্রির স্ন্যাপশট দিয়েছেন এবং সলিউশনও দিয়েছেন। আশা করি আমাদের পডকাস্টটা অনেকজন দেখবে এবং এখান থেকে হয়তো কিছু ইনপুট নিবে এবং ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু দেখতে পারবো হয়তো। আঙ্কেল, ডে টু ডে লাইফ ইন দ্য হিল ট্র্যাকস, চ্যালেঞ্জেসগুলো কি কি? লাইফ সেখানে কতটুকু ঝুঁকিপূর্ণ? আমরা জানি সেখানে ম্যালেরিয়া অনেক বড় একটা ঝুঁকি আছে। আপনি এটা নিয়ে যদি কিছু শেয়ার করতেন। দেখেন হিল ট্র্যাক্সের সমস্যা, আমরা বার্মা ক্যাম্পেইন পড়ি, সেকেন্ড অর্ডারে ম্যালেরিয়ার সমস্যা নিয়ে কত আলোচনা হয়, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, কিন্তু আমার জনগণ জানে না হিল ট্র্যাক্সে ম্যালেরিয়া একটা জিনিস আছে, যাতে আমরা অনেক অফিসার, অনেক অফিসার মারা গেছে, অনেক সৈনিক মারা গেছে, সাধারণ নাগরিক মারা গেছে। আমারই 14 বার ম্যালেরিয়া হয়েছে, আমি হেলিকপ্টারে আমাকে জীবন পাঠায় আমাকে উদ্ধার করা হয়েছে। আমার খুব সম্ভবত মনে হয় 90% ম্যালেরিয়া হয় হিল ট্র্যাক্সে বাংলাদেশের। হ্যাঁ, অবশ্যই ম্যালেরিয়া হওয়ার জায়গায় ওইটা, অন্য কোনো জায়গায় হওয়ার কথা না। সেটা হয় আমরা যখন সমতলে আসি, আমাদের রক্ত থেকে সংক্রমণ হয়, ছড়ানো হয় মশার মাধ্যমে। বেসিক্যালি উৎপত্তি স্থল হলো হিল ট্র্যাক্স। এই হিল ট্র্যাক্সের মধ্যে দেখবেন ওই সকল ক্যাম্পের অফিসাররাই আক্রান্ত হয় ম্যালেরিয়ায়, যেখানে ওরা অপারেশন করে রাতে বেলা। অর্থাৎ ঘুমটা খুব প্রয়োজন, খাবারটা ভালো দরকার। সাধারণত পুলিশ ক্যাম্পগুলিতে ম্যালেরিয়া কম হয়, আর্মি ক্যাম্প ওগুলি যেগুলি দুর্গম এলাকায় থাকে সেখানে হয়। খুব রাত্রে ঘুম নষ্ট হইলে মানে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখনই ম্যালেরিয়া আক্রমণ করে। এখানে ম্যালেরিয়া আছে, জীবনে ভয় আছে। হিল ট্র্যাক্সে যারা শহীদ হয়েছে, কারণে অকারণে অনেক লোক মারা গেছে, ম্যালেরিয়া মারা গেছে, কিন্তু এদেরকে আমরা জানি না, চিনি না, এদের পরিবার কেমন আছে। এই নিহতদেরকে আমরা সম্মানিত করি নাই, আমরা 71 নিয়ে ব্যস্ত। 71 9 মাসের যুদ্ধ, আজকে হিল ট্র্যাক্সে আমরা কত বছর ধরে যুদ্ধ করতেছি। ওই হিল ট্র্যাক্সে থাকাটাও যুদ্ধ। অনেকের ধারণা হিল ট্র্যাক্স নিজের দেশের মধ্যে কি আর এমন, আসলে হিল ট্র্যাক্সের যুদ্ধ, আমি 71কে ছোট করব না, বাট হিল ট্র্যাক্সের যুদ্ধ 71 হচ্ছে কোনো অংশ কম না, বেশি ছাড়া। আমি বলি পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করত, আমাদের সাথে পাকিস্তানের ধর্মীয় সম্পর্ক ছিল, সবাই আমরা মুসলমান। তো পাহাড়ে দেখবেন ওই সম্পর্কটা আমাদের নাই। অন্য ধর্মের, ভাষা ভিন্ন, তার চেহারা অবকাঠামো চেনা যায় না, চিনতে পারি না। আমার মনে হয় সব চাকমা একই রকম। তারপরে ওদের হিংস্রতা তো আসি,
আমরা কখন যে আক্রমণ করবে, কখন মারা যাব, কখন এমবুশে পড়বো, এগুলি তো আছে। তারপরে মনে করি এই দুর্গম পাহাড় যার সাথে আমরা অভ্যস্ত না। আমি যেমন নর্থ কলেজে পড়ছি, সবাই জীবনযাত্রা করি, বাসে চলাফেরা করি, বাট পাহাড়ে তো চলাফেরা এ তো আমার ট্রেনিংয়ের অংশ, বাট স্বাভাবিক না। 71-এ সেই সমস্যাটা হয় নাই। এই পাহাড় উঠা এবং যে আপনি মনে করেন রান্না করে খাওয়া, মুক্তিযোদ্ধাদের মনে করেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশের জনগণ রান্না করে খাওয়াইতো, ওর চিন্তা করতে হতো না। হয়তো ভারতের সীমাতে যখন থাকতো তখন কষ্ট হতো, সেন্ট্রালি রান্না হইতো, বাট বাংলাদেশের ভিতরে আমি যুদ্ধ করে আমার বাঁচার জন্য ওই রান্নাটা আমার নিজেরই করতে জঙ্গলের মধ্যে। তারপরে আতঙ্ক থেকে কখন আমি আক্রান্ত হই, হেলিপ্যাড নামাইতে পারে কিনা, যে হেলিকপ্টার নামতে হয়। একটা অপারেশনে দেখা যায় একটা ছেলে 2 দিন অপারেশন করার পর অসুস্থ হয়ে গেছে ম্যালেরিয়ায়, তখন আমাকে এই যে হেলিপ্যাডটা বানাইতে হয়, এই জঙ্গলে গাছ কেটে হেলিকপ্টার নামানোর জন্য। হেলিকপ্টার নামলো, রোগী নিয়ে গেল, কিছুক্ষণ পরে একটা কমপ্লেন আসবে যে হেলিপ্যাড ঠিক ছিল না। ওই এয়ারফোর্স আরামায়েশের লোক সেটা নালিশ করে দিবে, হেলিপ্যাডটা ঠিক ছিল না, খালি একটা বকাঝকা খাওয়া। তো এইসব নানা রকম বিভ্রান্তিকর তথ্যের জন্য যেসব সিনিয়র যান, যারা পয়েন্ট আউট করেন, ফিল করেন না সমস্যাগুলি কি, এই সমস্যাটা কীভাবে সমাধান করা দরকার। আমি কোনো যুদ্ধে জিতবো না যে জনগণ সাথে না থাকে। সেই জনগণটাকে আমি বেছে নিতে হবে, যে সেটাই আমরা অনেক পিছিয়ে আছি। আমাদেরকে সাধারণ তৃণমূলের জনগণকে আমাদের সাথে নিতে হবে, ওদের বুদ্ধি পরামর্শেই সমস্যা সমাধান করতে হবে। তাছাড়া আরও অনেক সমস্যা আছে সমাধান করা সম্ভব। আজকাল ডিজিটাল যুগ, সরকার যদি মনে করে যারা এই সন্ত্রাস দমনে আছে বা অনৈতিক কর্মকাণ্ডে আছে তাদেরকে আমরা কিছুদিনের জন্য পানিশমেন্ট দিব, নো জব টু এনিওয়ান। তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স করলেও ভেরিফিকেশন করতে হয়েছে, ক্লিয়ারেন্স লাগে। সুতরাং যাদের পরিবারের লোক এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিব না। তখন জনগণ বাধ্য করবে আসো প্রকাশ্যে। অস্ত্র দিয়ে সমস্যার সমাধান হবে না, অস্ত্র দিয়ে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না, আলোচনার মাধ্যমে হয়। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই হিল ট্রাক্সে। আমরা সবাই এক পতাকার নিচে সমমর্যাদা, যোগ্যতা, মর্যাদা, আমাদের গর্বের সহিত আমরা বসবাস করতে চাই। সবাই আমরা এক, এখানে কোনো বিভেদ নাই, সবাই আমরা বাংলাদেশি, সবাইকে আমরা সম্মান করি, এটা মনে করি। অ্যাবসলিউটলি না আঙ্কেল, ফ্যান্টাস্টিকলি পুট। হিল ট্র্যাক্সের অপারেশনগুলো নিয়ে আমাদের সাথে কতটুকু শেয়ার করা যাবে? আমরা জানি শান্তি বাহিনীর পর এখন ইউপিডিএফ বা কেএনএফ এর মতো রেবেল ফোর্সেসরা বড় একটা রিস্ক ফ্যাক্টর। আপনি হিল ট্র্যাক্সের অপারেশনের জন্য গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডও পেয়েছেন, দ্য বীর প্রতীক টাইটেল। সেই অপারেশন সম্বন্ধে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতে পারেন যতটুকু পসিবল। আমি মনে করি হিল ট্র্যাক্সের অপারেশন আমার দেশ, আমি তো স্বাক্ষর করছি দেশের জন্য জীবন দিব, সুতরাং অপারেশন করতে কোনো অসুবিধা নাই। বা রাষ্ট্রের উচিত আমাকে যথাযথ সম্মান দেওয়া। আমি মারা গেলাম, আমার পরিবারকে রাষ্ট্রে দেখতে হবে, সেই জায়গাটায় অনেক গ্যাপ। সেই জায়গাটার জন্যই আজকে আমি মনে করি আমরা অপারেশন করি না। আমি যখন খুব বেশি অপারেশন করতাম, আমার সিনিয়র ডেকে বলে, হাসিন তুই মারা গেলে তোর কেউ খোঁজ দিবে না। উনি জানেন সিনিয়র, আসলে তাই হয়। আমি হয়তো জীবন ঝুঁকি নিয়ে কাজ করতাম প্রচণ্ড, আমার কাছে ভাই কোনো সীমান্ত ছিল না, সব সমান। শত্রু যেখানে ক্যাম্প ওই পর্যন্ত আমার সীমান্ত পরিষ্কার, যার যেটা বোঝার বুঝে নেন। কেএনএফ একটা শান্তিপ্রিয় জাতি, এই বোম এটা এত ভালো জাতি, গান গড়ে খুব ফ্রেন্ডলি, আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি নাই। এটা ভারতের সৃষ্টি, এটাও ভারতের সৃষ্টি। উদ্দেশ্য ভারতের, কেএনএফ দিয়ে ভারত তার নিজের সমস্যা সমাধান করে, মিজোরাম অ্যাজ ওয়েল এজ মণিপুর। রাইট। এবং আমার এখানে সীমান্ত সড়ক করা হচ্ছে, যা সে তার নিজের সমস্যা সমাধান করার জন্য ওই কালাদান রিভারের সাথে এটা কানেক্টেড। অপারেশন নিয়ে কিছু আলোচনা করতে বলছেন। আমাদের অপারেশন বললাম না, সাহসিকতা খেতাবগুলি দেন, কারা হিলে অপারেশন করবে, কারা সাফল্য আনবে তার পুরস্কৃত করেন, চমৎকার অপারেশন করা সম্ভব। আমি সশস্ত্র বাহিনীর সদস্যরাই অপরাধী, সন্ত্রাসী, সাধারণ জনগণ না, এরা আমাদের বন্ধু, আপনজন। আমি একটা কথা বলি আপনাকে, আমি খেয়াল আছে খাগড়াছড়ির দিকে একটা পাড়া ছিল, আমি যখন ক্যাম্প থেকে যেতাম পায়ের শব্দ রাতে টের পাইতো ওই বুড়ি মহিলা, ও জানে আমি আর ফিরে আসবো, সে হাঁসের ডিম, পেঁপে, কলা, মূলা রেখে দিত এবং আমাকে খাইতে বাধ্য করতো, এত আদরের ছিল। আমি ওইরকম ব্যবহার করতে হবে আমার সাথে। সন্ত্রাসীর সাথে আমি কঠোর ব্যবহার করবো, আর ভালো মানুষের সাথে
আপন করব। আমার উদ্দেশ্য হবে এই জনগণকে আমি ওই সন্ত্রাস থেকে সরায় নিয়ে আসব। এখন অনেক সুযোগ, অনেক স্কোপ করার, এগুলি আমাদের করতে হবে। না করলে হবে কি, এরা এই যে ভারত একটা বিশাল একটা বিস্ফোরণ আমাদের জন্য। শুরু থেকেই আমাদের অতীত ইতিহাস থেকে শুরু করে অদ্যাবধি ভারত কোনোদিন কখনো আমার মঙ্গল চান নাই। আমি মনে করি আমার একটা ব্যক্তিগত দর্শন আছে, আমি যুদ্ধ অপারেশন করতে সবার আগে থাকতাম। এই কারণে আমি দেখছি একটা ভুল হলে তাকে এত কোটোবিনিকিরি করে এত রকম পেরাতে ফেলে, তার চেয়ে নিজে যুদ্ধ করে নিজে মরে যায় অনেক দায় মুক্ত। তো ইনকোয়ারি করার চেয়ে, ঝামেলার চেয়ে, এই জন্য সবার আগে আমি থাকতাম। আগে আমাদের অপারেশন করতে অনেক সুবিধা হতো, যে অফিসার সৈনিকরা মনে করতো যে অফিসাররা মানে আল্লাহর পরেই তার অবস্থান, যা বলে তাই। এখন শিক্ষিত সৈনিক হইয়া একটু স্মার্ট বা তাদের কম্পেয়ার করার চেষ্টা করে যে স্যার এই আদেশটা ভুল না রাইট, এই স্কোপ নাই ইনফ্যান্ট্রিতে, পদাতিক বাহিনী যুদ্ধের মাধ্যমে এই স্কোপ নাই, রং হয় রংই, এটাই নিয়ম। এখন আমি মনে করি এই যুদ্ধ কৌশলের মধ্যে কিছু কৌশল পরিবর্তন করা উচিত, আমরা আগে থেকে করি নাই, এখন করা উচিত। যেমন আমি তো বাংলাদেশের নাগরিক, কোন বাংলাদেশকে আমি বিয়ে করতে পারি। আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা থাকে অনেকেই পছন্দ করেন ট্রাইবাল মেয়েদের, ওরা খুব ভালো গৃহিণী এবং তারা সংসারের জন্য নিবেদিত, হার্ডওয়ার্কিং। আমাদের এই সম্পর্কটা খুব বিপদে, আমরা আসলে সত্যিকার অর্থে আমরা এই জায়গা থেকে আমাদের অধিনায়করা সিনিয়র অ্যালাউ করতেন না, এটা যদি করতেন কোনো সমস্যা হতো না। আমি চট্টগ্রাম ল্যাবের সিও ছিলাম, এখানে বসে মোবাইল ফোনে আমার কানেকশন ছিল না হিলে, বাট অ্যাচিভমেন্ট ছিল আমার যথেষ্ট। তার প্রধান কারণ আমার ড্রাইভারটা ছিল পানছড়ির, খাগড়াছড়ি পানছড়ি জেলার একটা ছেলে, অর্থাৎ একটা মানে পূর্ণবাসিত এক বাবার ছেলে আমার ড্রাইভার। তো আমি পানছড়ি এলাকার তথ্য পাইলে মনে করেন কোয়াইট রিচ। আমার সাব ইন্সপেক্টর ছিলেন একজন পুলিশের, উনি খাগড়াছড়ি শহরে বাসা করে থাকতেন, বাড়ি জমি কিনছেন, ওখানে থাকেন। রাইট, পুলিশের অনেক স্কোপ। তো খাগড়াছড়ি শহরে সব খবর পেতাম আমি। আমার এক ইন্সপেক্টর ছিলেন, উনি বিয়ে করছেন দিঘিনালাতে, বাবি ডাক্তার। তা আমার তার দরকার নেই তথ্যের, আমি তো র্যাব চট্টগ্রামে বসে আমি সব তথ্য পেতাম। রাঙামাটিতে একই অবস্থা। কথা হলো আমাকে জনগণের ভিতর থেকে আমার তথ্য নিয়ে আসতে হবে। জনগণ তখন যখন আপনাকে ওইরকম বন্ধু ভাববে যে এই বন্ধুটা আমার জাত ভাই শান্তিবাহিনীর চেয়ে ভালো। আপনি যদি এটা এস্টাবলিশ করতে পারেন মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে, যেইভাবেই করেন, আপনাকে প্রুভ করতে হবে আপনি মহামানব, দ্যাট সন্ত্রাসী, আপনার সাফল্য আসবে। 2, আপনার সাফল্য আসবে খুঁজে বের করেন শান্তি বাহিনীরা কাদের টর্চার করছে, অর্থাৎ নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলতেছে। ইউপিডিএফ, জেএসএস, এদের আবার সংস্কার পার্টি আছে, মারমা পার্টি আছে, মক পার্টি, কেএনএফ, প্রায় 6টা দল আছে, একে অপরের সাথে মারামারিতে সংঘর্ষে থাকে। তো ক্ষতিগ্রস্তকে আপনি চুজ করতে হবে, তার সাথে এমনভাবে আলোচনা করতে হবে যেন কেউ সন্দেহ না করে। আপনি অনেক তথ্য পাবেন। এক ইন্টেলিজেন্স কথা হলে আমরা এমন বোকার মতো কাজ করি, প্রকাশ্যে ডাকে এইদিকে আসো না, তার সাথে কথা বলা রাত্রে, সবাই জানবে না, তা হবে গোপনে। আর যদি ভালোবেসে করতে পারেন কোনো স্কোপে, কোনো স্কোপ অনেক, আপনার সফলতা বেশি আসবে। অর্থাৎ কতটা আপনি যত কাছে যাবেন আপনার সফলতা তো বেশি হবে। অ্যাবসলিউটলি। অনেকে বলে যে টোটাল মিলিটারি ভিক্টরি অলমোস্ট ইম্পসিবল এখানে, আবার অনেকে বলে যে এখানে একটা পলিটিক্যাল সলিউশন দরকার। আপনিও কিছুটা অ্যাড করেছেন যে ওনাদেরকে কাছে নিয়ে আসলে আমরা হয়তো একটা প্রপার একটা সলিউশন, we can definitely reach a solution, which is excellent proposition. হিল ট্র্যাক্সের পিছনে ইনস্টেবিলিটির কারণ এক্সটার্নাল ফ্যাক্টরস বা থার্ড পার্টি ইনভলভমেন্ট, আপনি বলছিলেন ইন্ডিয়া জড়িত এখানে। বর্ডারের ওপার থেকে সাপোর্ট ছাড়া কি এই ইনসার্জেন্সি এত বছর সার্ভাইভ করা সম্ভব ছিল? দেখেন, হিল ট্র্যাক্সের এখন তো ওরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ অস্ত্রের জোরে, এই অস্ত্রের জোরে কোটি কোটি টাকা তারা চাঁদাবাজি করে। ইভেন যত উন্নয়ন হয় তার একটা বড় অংশ চলে যায় হিল ট্র্যাক্সে। এটা যদি আমাদের এলাকা না, 7 সিস্টার যে যারা ইনসার্জেন্সি আছে তারাও একই কাজই করতো। এছাড়া তার কোনো স্কোপ নেই। কিডন্যাপ একটা বড় একটা উপকরণ অর্থ উপার্জনের জন্য, আর চাঁদাবাজি। তো এইটা সব কিছু আসলে ভারত,
সব কিছুতে ভারত। ভারত নিজেও কিন্তু খুব শান্তিতে নাই। আপনি দেখেন মণিপুরের অবস্থাটা। তো তারপরে তার চরিত্র, আপনি দেখেন চরিত্র তার শেষ 1905 সাল থেকে যখন বঙ্গভঙ্গ হলো, তারপর 11 সালে সে বাধ্য করলো ঢাকা রাজধানী থাকবে না, কলিকাতায় থাকবে। সে একটা আমাদের ভালো একটা, আমরা আপরাইট হইতাম, মুসলমানরা করতে দেয় নাই। কিন্তু কি হইলো, কলিকাতা রাজধানী হয়েছিল, কিন্তু কলিকাতা ছিল আপনার পুরা ভারতবর্ষের রাজধানী। ব্রিটিশ কি করলো, হ্যাঁ, এই কলিকাতাকে থেকে নিয়ে গেল দিল্লি। এমন একটা শিক্ষা পেয়েছে দিল্লি, ভারত, তার উচিত শিক্ষা হয়। তারপরও দেখেন এই যে 47-46 যে অপকর্মগুলি করলো দেশ ভাগের নিয়ে, ফাইনালি 71 সে নাক গলাইলো। আমাদের 71 আমাদের বাধ্য করলো স্বাধীনতার জন্য। আমাদেরকে এমন করে বোঝানো হইলো 30 লাখ 2 লাখ নারী, মানে বিশ্রী একটা নেরেটিভ। এখন দেখেন এই লাস্ট পেহেলগামে 17 জন মারা গেল, তারাই জড়িত, অন্য কেউ জড়িত স্কোপ নাই। প্রথমে বললো হিন্দু মারা গেছে, পরে দেখা গেলো মুসলমানই বেশি মারা গেছে। যুদ্ধ করলো পাকিস্তানের সাথে, একটা নাস্তানাবুদ হার হলো। এরপরে পাকিস্তানের সেনাপ্রধান চলে গেলেন ট্রাম্পের কাছে। এই পাকিস্তানি এখন মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান করতেছে। ভারতের অবস্থানটা নাক চুবানিতে, কি লজ্জার মধ্যে আছে। এর মধ্যে দেখেন এই শুভেন্দু সাহেব আবল তাবল বকতেছেন। সব মিলে আসলে সবখানে নাক গলানো ঠিক না। আমরা এমন একটা বাঙালি জাতি যার উদাহরণ হলো ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, মাত্র 18 জন নিয়ে বঙ্গ দখল করেন, লক্ষণ সেন পলাইয়া যায়। সে আমাদের যদি পিঠ দেওয়ালে থেকে যায় 24 হয়েছে, পিঠ দেওয়ালে থেকে যাওয়ার জন্য 24 হয়েছে। আবার যদি বারবার ওই 24-এর উত্ত এই না যে হাসিনা চলে গেছে, ভারতের আধিপত্য চলে গেছে, চলে গেছে, ইন্ডিয়ান আর্মি কিছুই করতে পারে নাই। তো একসময় দেখা যাবে এই তার কাটা বেড়া কিছুই না, এটাও উপরে ফেলা হবে, মুসলমানদের বাচ্চাতে আমরা আগায় যাব, কিছুই করতে পারবে না। ভারতের সেই সক্ষমতা নাই। মুসলমানরা যত সহজে মরতে পারে, ভারতীয়রা তো মরতে পারে না, তাদের অনেক সমস্যা। ধন্যবাদ, এক লাইন থেকে অনেক জায়গায় চলে গেছি। না, খুবই ইন্টারেস্টিং হচ্ছে কনভারসেশনটা, এবং অনেক কিছু আমিও শিখছি। সাথে সাথে আমাদের ভিউয়ার্সরা হয়তো অনেক কিছু জানবে নতুন করে। ইন্টেলিজেন্স নিয়ে আসি একটু আঙ্কেল। ইন্টেলিজেন্স গ্যাদারিং ইন দ্য হিল ট্র্যাকস কত বড় চ্যালেঞ্জ ছিল আসলে। আমরা সবাই জানি গ্রে ম্যান টেকনিক আছে, যেখানে ডাবল এজেন্টও থাকতে পারে অনেকজন। এরকম কি কোনো ইন্টারেস্টিং স্টোরি আপনি শেয়ার করতে পারবেন নাকি? আপনি কিভাবে ইন্টেলিজেন্স গ্যাদার করতেন সে সময়? আমি আপনাকে বলি, আমি যত সহজে সেনাবাহিনীরা মুভ করতে পারে, অপারেশন করতে পারে, শান্তিবাহিনী অত সহজে পারে না। আপনারা যদি ম্যাপের মধ্যে আইডেন্টিফাই করেন, আমি পাহাড়িদের বলতাম তুমি শান্তিবাহিনী তোমার বাসায় আসে, খাওয়া দাওয়া করে, আমার কোনো আপত্তি নাই, বাট খাওয়া দাওয়ার পরে তুমি আমাকে বলবা। তাতে কি হয়, আমি প্রথমে মার্ক করি, যখন বলে স্যার গতকাল এসেছিল চলে গেছে, ভেরি গুড, আমি ওরা সাবাসী দেই, কিন্তু আমি ম্যাপে প্লট করি এই পাড়াতে আসে এত তারিখ এতটা সময়। এর পিছনে কারণ থাকে, বাজারের ডেট, বাজারের ফুড কালেকশন, অনেক কিছু আছে। তারপর 2 দিন পর দেখা যায় বলতে এই পাড়ায় আইসি, আমি একটা সার্কেল করি। এরপরে যখন দেখি ABCD হয়ে জেড পর্যন্ত আইসে, যখন আবার এতে আসে তখন আমি ওই চার্লিতে আমি বসে থাকি, ও আসবে, এমবুশ করা যাবে। এটা একটা সাধারণ একটা শখ, রাইট। এরপর সাধারণ আমি ভাবি বলি আপনার ইন্টেলিজেন্স, এই যে বললাম ক্ষতিগ্রস্ত পরিবারকে আপনি আইডেন্টিফাই করেন, আপনি অনেক তথ্য পাবেন। একটা লাভ অ্যাফেয়ার্স পাবেন, একটা সুন্দর জঙ্গলের মধ্যে একটা পাড়া একটা সুন্দরী মেয়ে, এই মেয়ের কাছে প্রেম করতে অবশ্যই দেবে শান্তি বাহিনী, আপনি খোঁজ করলেই পাবেন। ওই ব্ল্যাকমেল করতে পারেন। আমি তৃণমূলের তথ্য বলতেছি, ওই হাইটেক দিয়ে কোনো লাভ নাই। হাইটেক এগুলি কালেকশন করে বলে ওইখানে আপনি মনে করেন চাঁদা তুলে, এইটা জানার দরকার নেই, সবাই জানে। বাট ওই চাঁদা তোলাকে আপনি প্রতিহত করতে গেলে কি করণীয়, এটা হলো আলোচনার বিষয়। আমাদের মনে হয় না এই যে রাষ্ট্রীয় গোয়েন্দা DGFI কখনো কোনো তথ্য দিতে পারে নাই, এই পাড়ার এই জায়গায় এই গাইড দিলাম নিয়ে যান, কোনোদিন করে নাই, কোনোদিন পারে নাই। কিন্তু তারা সুন্দর পত্রিকা, আমরা ওইভাবে মানে আসলে NSI যতটা ডেভেলপ দীর্ঘমেয়াদী থাকে, ওখানে বাড়ি থাকে, বড় বানায় নিছে, তারা ইন্টেলিজেন্স বুঝতে পারে আগামীতে তারা কী হবে না বুঝতে। কিন্তু আমাদের আর্মি পারে না, এই কারণে আর্মিটা হলো অ্যাডোগেনের সেন্স, 5 বছরের জন্য আসে, আবার চলে যায়, আবার গভর্নমেন্ট চেঞ্জ হয়। আসলে ইন্টেলিজেন্স চেঞ্জ করা উচিত না, ইন্টেলিজেন্স পার্মানেন্ট থাকবে। সে সামনে 500 বছর
100 বছর দেখবে, এই মানসিকতাটাই আমাদের পরিবর্তন হয় নাই। এটা হলো Correct. আওয়ামী লীগের ইন্টেলিজেন্স, এটা হলো বিএনপির ইন্টেলিজেন্স, দিস ইজ রং। ইন্টেলিজেন্স হলো দেশের, এখানে এটা এর গ্রহণযোগ্যতা সবকিছু অনেক উপরে। এই মূল্যায়নটা আমরা এত বছরে করতে পারি নাই। আমরা ইন্টেলিজেন্সকে ব্যবহার করছি দলীয় স্বার্থে, করতে করতে সেনাবাহিনীকে ধ্বংস করছি আমরা। আমি মনে করি ইন্টেলিজেন্স পার্মানেন্ট হওয়া উচিত, যারা ভলেন্টিয়ার তারা থাকবে, এটা লং টাইম, এবং এটা করলেই আপনার দেখবেন দেশের একটা স্টেবিলিটি আসবে। যারা কাজ করবে Absolutely. সেভাবে করা উচিত, এইভাবে অ্যাডক দিয়ে ইন্টেলিজেন্স হয় না। হ্যাঁ, চমৎকার আঙ্কেল। এখনকার যে আপনি কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট আছে বা এই ধরনের নতুন গ্রুপগুলোকে আপনি কিভাবে দেখছেন? শান্তি বাহিনীর সাথে এদের ট্যাকটিক্যাল বা উদ্দেশ্যের পার্থক্যটা আসলে কোথায়? দেখেন, আমি আপনাকে কি দুঃখের কথা বলবো, এই গুমের সাথে জড়িত ছিল একজন চাকমা, মাইকেল চাকমা। উনি 5 বছর Yes, গুম জি। ছিলেন। এই মাইকেল চাকমাকে আমি কাজে লাগাতে পারতাম না? আমাকে বলেন তো, কাজে লাগাইনি। অবশ্যই পারতাম। আমাদের মাথা মোটা, উল্টা তারে একটা মানে রাঙামাটি থেকে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে 5 বছর চাঁদা তোলার জন্য। বলেন, আমরা আসলে দেশ নিয়ে কেউ ভাবি না। দেশ নিয়ে ভাবলে ও চাঁদা তোলার জন্য দণ্ড দিলে কি না দিলে কি, যেইভাবে সন্টুল আলমা কিন্তু গ্রেপ্তার ছিলেন আমাদের শহীদ জিয়ার সময়, ওনাকে সুন্দর কনভিন্স করে ছেড়ে দেওয়া হয়েছিল। 4 জন নেতা, সন্টুল আলমা, চাবাই মকসা, আরো 2 জন। আমাদের মানসিকতারই পরিবর্তন হয় নাই। আমি বন্ধু করি না শত্রুকে, এইটা হলো বড় জিনিস। শত্রুকে বন্ধু করা খুব সহজ, আপনার যুদ্ধ সহজ হয়ে যাবে। আমরা এক জায়গায় আসি, এক পতাকা নিচে থাকবো, সমস্যাটাকে সমাধান করব। আর সবার জন্য শিক্ষা বড় সমস্যা। আজকে যে অস্ত্র নিয়ে ঘুরতেছে ভাই, যে ছেলেটা অস্ত্র নিয়ে ঘুরতেছে, তার কিন্তু লেখাপড়া খুব খারাপ, লেখাপড়াই নাই তৃণমূলের। তো আপনি এদেরকে সারেন্ডার করাইলেন, ও আবার আরেকটা দলে যাবে। আমার প্রধান উদ্দেশ্য হবে, দেশের প্রধান জিনিস এদেরকে শিক্ষিত করতে হবে। এই শিক্ষিত লেখাপড়া বাইরের লোকে আগে মানুষ করি, মানুষ হত্যা মহাপাপ, ওর ধর্ম বলে, সেইটাকে কাজে লাগাই। মানুষ শ্রেষ্ঠ সেরা জীব, এই জায়গায় তাকে বুঝাই, একটা চাকরি দেই, একটা দোকান। ওই বললো আমি তো আনসার অ্যাজ ওয়েল এজ আমি বিডিআরে চাকরি দিতে পারি। তাকে সীমান্তে না পাঠাই, হেডকোয়ার্টার থাকবে, ওই বছর শেষে 16 ডিসেম্বর বা 26শে মার্চে প্যারেড করবে তার ওই রাজনৈতিক পোশাক নিয়ে, আর সিকিউরিটির কাজ করবে, কোনো সমস্যা নাই তো। আপনি নিয়ে আসেন এদেরকে ইয়েতে, আনসার কি বলে, বিডিআরে, নট পুলিশ। পুলিশের আবার মিসম্যানেজমেন্ট হয়, অনেক হয়েছে, এটা করা যাবে না। আপনি সমস্যার সমাধান করা সম্ভব। অ্যাবসলিউটলি আঙ্কেল। এই কেএনএফ এখন শুনছি যে আইইডি ইউজ করছে, এবং এটা তো সেনাবাহিনীর জন্য অনেক বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা ভাই, আমাকে বলেন, কেএনএফ তো আমাদের দেশের লোক, এদের সাথে টাই আপ করা আছে, ইন্ডিয়ান কেএনএফ জড়ানো আছে, নাথান বোম লেখাপড়া জানা লোক। এই কেএনএফ এর লোক যদি আমি 100 নিয়ে আসি, প্রতিটা পাড়া থেকে 3 জন করে বিডিআরে, কেএনএফ আর থাকবে? আমার বলেন তো, প্রতি পাড়া থেকে 3 জন করে নিয়ে আসলাম, আপনি তো ফুল প্রুফ পাচ্ছেন ইন্টেলিজেন্সের। তারপরে মাঝে মাঝে তারা দরকার হলে অপারেশনে যাবে আর্মির সাথে, কোনো সমস্যা নাই তো। আমি তো সমস্যাটা সমাধান করতে চাচ্ছি না, সরকার চাচ্ছে না। আমার তো পুলিশের অনেক কমতি, বিডিআরের তো সমস্যা নাই, প্রচুর নিতে ভালো যোদ্ধা এরা, নিয়ে আসেন। সমস্যা হলো ভারতের কথায় আমি চলি, আধিপত্যবাদ মেনে আমরা কাজ করি, ভারতের দিকে আমরা, ভারত থেকে আমরা ডিসিশন নেই। এই যে শান্তি চুক্তি ভারতের প্রেসক্রিপশনে হয়েছে, এবং এই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। আমার সিদ্ধান্ত, আমরা যে সিদ্ধান্ত নিব, আমার রিসোর্সকে তা নিয়ে আলোচনা করব। আমরা সেনাবাহিনী যুদ্ধ করি, বাট রাজনীতিবিদরা এসে সমাধান দেয়, বাট উনি আলোচনা করে না কি করলে কি ভালো মন্দ, কোনো আলোচনা করেন নাই। এটা চুক্তি করে বসলেন, আমরা এখন গলার কাটা। তারপরে বলবো কেএনএফ সমস্যা বলেন, যত সমস্যায় বলেন, এটা কোনো সমাধানের কোনো ব্যাপার না। আমি খালি একটা জিনিস বলি, সন্টুল্লার মতো অনেক বিতর্কিত অনেক সমস্যা, উনি জনপ্রতিনিধি, বাংলাদেশের জনগণের বেতন পান, ওনাকে তো আমি যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করলে উনি আসতে বাধ্য। আমার রেজিং ডে আছে আর্মির, বিডিআরের, উনি এসে কেক কাটবেন। আমরা কেমনে বাজারজাত করতে মিডিয়া এক্সপোজ, মানে
মিডিয়াকে ব্যবহার করতে আমরা শিখি নাই আসলে, মানে ফাইললামই আর কি, আমি কি বলবো, যুদ্ধ করতে নামছি এত কথা আমরা শিখি নাই, আসলে আমাদেরকে শিখতে দেওয়া হয় নাই। একটা চাপের মধ্যে রাখা, তুমি কথা বেশি বলবা না, কম বলবা, আসলে সত্য কথা বলতে হবে। জনগণ জানতে হবে এই মাসে কতজন ম্যালেরিয়া হয়েছে, নিউজে আসতে হবে, আমাদের দৈনিক পত্রিকায় আসতে হবে এই মাসে এতজন সেনাবাহিনী ম্যালেরিয়া মরছে, এতজন এই কারণে মারা গেছে, জানতে হবে। জানলে জনগণের সিম্পাথি থাকবে। নাইলে ওই দিলরুবা আপা বলছে মিষ্টি বেচানো, মিষ্টি বানানো, এগুলি বলবে। আমার দেশের প্রেম, দেশপ্রেম তো দিল্লি আপনারা জানেন না, ওনার দোষ আমি দিব না। ভালো মিষ্টি আমরা বানাই, আমরা খাই, অনেক কিছু আমরা বানাই, বাট এটার লেগে এডিশনাল অন্য লোক দিয়ে করি। বাট আমরা যে সেনাবাহিনী যুদ্ধে করি, ওখানে এত কষ্ট দিল্লু আপা ছেড়ে জানেন না, ইভেন সুশীল খুশি কবির আপারা জানেন না। ইনাদেরকে নিয়ে যান হিল ট্রাক্সে, কিছুদিন রাখেন, আপা বেড়ান, পাহাড়টা কেমন সুন্দর, পর্যটন সাদেকে যাচ্ছেন, এক রাত 2 রাত থাকেন। কিন্তু আমরা সেটা করি নাই। অনেক আগে হয়েছিল একবার, করলে হয়তো মানুষের মাইন্ড সেট আপ চেঞ্জ হবে। কত কষ্ট, দুর্গম, তারপরে ওনাদের অনেক কিছু থাকবে। আপনারা কিভাবে আমার দেশটাকে সেনাবাহিনী দেখতে চান, ওনারাই উত্তর দিবে যে এইভাবে আমি সেনাবাহিনী দেখতে চাই। হ্যাঁ, আমরা সবসময় আগে দেখতাম যে মি বিং ফ্রম আ মিলিটারি ফ্যামিলি, আমরা জানতাম যে অনেক অফিসার, অনেক সৈনিক মারা যায় এই হিল ট্র্যাক্সের অপারেশন হোক, ম্যালেরিয়া হোক। পেপারে খুব ছোট্ট একটা জায়গায় হয়তো নিউজটা আসতো। দেশের মানুষ জানি না আসলে সেনাবাহিনী সেখানে কত কষ্ট করে। সব ব্রিলিয়েন্টলি আপনি রেজ করেছেন যে আসলে মানুষের জানা উচিত, আরও আমাদের ভোকাল হওয়া উচিত যে সেখানের ইস্যুটা আসলে কত বড় এবং কত ব্যাপক আমাদের জন্য। আপনি বিডিআরও চাকরি করেছেন। 2004-এ আপনি যখন বিডিআরে পোস্টেড ছিলেন, আমি যদি ভুল না হয়ে থাকি, নাইকুঞ্চারিতে বড় একটা অপারেশন করেছিলেন, যেখানে অ্যান্টি ট্যাঙ্ক মাইন বা রকেট লঞ্চার রিকভারি হয়েছিল। একটা বর্ডার গার্ড ফোর্সের জন্য এই ধরনের হেভি ওয়েপেনারি এনকাউন্টার করা কতটুকু ডিফিকাল্ট ছিল এবং চ্যালেঞ্জিং ছিল সেই অপারেশনটা? আসলে কি, আপনি একবার যদি ইন্টেলিজেন্সের মধ্যে ঢুকে যান, এর কিন্তু অনেক এন্ড, এটা শেষ হয় না, এটা মজা, আপনি আলাদা ইন্টারেস্ট পাবেন। এটা একটা আপনি কী বলবো, শেয়ার মার্কেটের মতো বিশাল একটা মজার মধ্যে ঢুকে পড়ি। তখন আর কিন্তু অন্য কিছু থাকে না মাথায়। তখন একটা জিনিস খেয়াল করতে হয়, আপনি কোথায় অপারেশনে যাবেন, কখন যাবেন, এটা কাউকে বলবেন না। ইভেন আমি আমার হেডকোয়ার্টারকে বলতাম না আসলে কোথায় যাব, কারণ এই মাঝপথে আমার সৈনিক জেনে গেলে সে কী করবে, স্যার আজকে অপারেশনে যাবে, 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে। তো 2 প্যাকেট সিগারেট কিনলে ওই ব্যাটা বুঝবে সামথিং রং, ও তো 2 প্যাকেট কেনার কথা না, ও তো কেনার কথা 2টা বা 4টা, তো 2 প্যাকেট সিগারেট কিনবে, আরও জনে বাদাম কিনবে, আরও জনে গুড় কিনবে, একটা ভেজাল লাগাই ফেলবে আমাকে। সুতরাং আমি এই জন্য এই যে কখন যাব, কবে যাব, কোথায় যাব, কোনো আলোচনা নাই। আমার খেয়াল আছে বিতর্কিত এলাকায় যাওয়ার পরে বলতাম, আমরা কোথায় জানো, এই জায়গায় আছি, গর্বের জায়গায়। তারা গর্ববোধ করতো, আগে বললে দেখবে হাঁটু কাঁপবে, নাহলে কোনো সমস্যা হবে। বাট আমার সাথে সবাই থাকতো, অভ্যস্ত ছিল, এবং তাদের ওইভাবে আমি ট্রেন করে নিছি। ইভেন ট্রাইবালরা দিয়ে আমি যুদ্ধ করাইতাম, আমি করতাম, ওরাই সব কাজ করতো। ওদের সমস্যা ওদের দিয়ে সমাধান করাইতে হবে, দর্শনটা চেঞ্জ করে ফেলেন। ওরা জানে কোথায় কি সমস্যা, হাউ টু সলভ ইট, ওদেরকে আমি গুডবুকে আনেন। আমার বিশাল জনগোষ্ঠী ছিল আমার সমর্থনে, তাদেরকে আমি ব্যবহার করতাম আমার মতো করে। ওরাই জানে কীভাবে সমাধান করতে হবে। কিন্তু হয় কি, আপনার ওই একটা ব্যাটালিয়নের অফিসার চলে গেলে আরেক ব্যাটালিয়নে আসে, সে চায় র্যাপিড একটা সাকসেস, তার যে পরিশ্রম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, এই জিনিসটা সৃষ্টি করতে হয়, করার পর আপনি সফলতা আসবেন। যার জন্য অনেক আমরা দেখছি যে আমার হিসাবে কোনো সোর্স খাগড়াছড়ি একজন ছাড়া কাউকে বাঁচাইতে পারি নাই, বিকজ যখন জেনে যায় জনগণ আমার লোক, তখন একটা সমস্যা, অ্যাবসলিউটলি কম্প্রোমাইজড হয়ে যায়। আঙ্কেল, বিডিআর নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা দেখেছি গত 15-16 বছরে বর্ডার কিলিং অনেক বেড়ে গিয়েছিল। রিসেন্টলি পুশিনের অনেক খবর পাওয়া যাচ্ছে, ইনফ্যাক্ট রিসেন্টলি 3 জন মানুষও মারা গিয়েছে, আমরা অফ স্ক্রিন কথা বলছিলাম। বিডিআর এর রুলস অফ এঙ্গেজমেন্ট কি এখন আগের চেয়ে সাবমিসিভ হয়ে গিয়েছে, বা বিজিবি যেটাই বলি, বর্ডারে আমাদের সভারেন্টি মেনটেন করার থেকে ক্ষেত্রে বড় অবস্টেকলটা আসলে কি, আপনি কি মনে করেন এখন? আসলে হয়েছে কি, আপনি দেখেন আমাদের ডক্টর ইউনূসের সময় কিন্তু বেশ শক্তিশালী ছিল বিডিআর, বিকজ আদেশ ছিল কোনো ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্ট করা হবে না। ডিজিবিডিআর যদি বলে দেয়, ডিজিবিডিআর তো বলবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেয় নো মোর। এই নো মোর শব্দটা
চলে যাবে বিওপিতে। বিওপি কমান্ডার ওই পারে বিপি কমান্ডারকে বলবে ফ্ল্যাগ মিটিং করে, নো মোর, তুমি যদি মারো আমিও মারবো, পরিষ্কার। এটা শূন্যতে আনা কোনো ডিফিকাল্ট কাজ না। বিএসএফ আমার চেয়ে কোনো সুপিরিয়ার বাহিনী না, ওর কমান্ডার হলো সিভিলিয়ান, অফিসাররা সিভিলিয়ান, আমাদের আনসারের মতো। এটা জাস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। উনি নেগলিজেন্সি করতেছেন, উনি কেন করতেছেন জানি না, বাট আমরা বাঙালি এই যে 3টা লোক মারা গেল পজিটিভিতে নিয়ে নেই। আজকে এটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে উচ্চবাক্য আমাদের হয়েছে। আমরা এই ভারতের আধিপত্য মানি না। আমাদের বিডিআরকে দেওয়া হয়েছে অস্ত্র, স্নাইপার অস্ত্র আছে, তারা তো হাতে চুরি পরে নাই, তো কি কারণে তারা গুলি করবেন না? তাদের গুলি করতে হবে। আমি আপনার মাধ্যমে বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যেন একটু সজাগ হন। আসল স্বরাষ্ট্রমন্ত্রী চাই, উনি সংবিধান মন্ত্রী চাই না, উনি সংবিধান বিশেষজ্ঞ, ওনা সেটা আমি দেখতে চাই না। উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ করুক, দেশকে একটা স্টেবিলিটি আনুক। যেখানে সেখানে মারামারি হচ্ছে, কারাকারি হচ্ছে, এটা তো কাম্য না। এটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, সঠিকভাবে সিদ্ধান্ত দিতে হবে। বিডিআর আমাদের শক্তিশালী, এবং ডিজি বিডিআর এর সমস্যা থাকে, রিমুভ হিম, গেট সামওয়ান নিউ, কোনো সমস্যা নেই। আর বলে দিতে হবে যদি না পারো ইল বি পানিশড, এবার পুরো সোজা হয়ে যাবে। আমি মানে একদম সোজা আলিফ, ভারত সোজা হয়ে যাবে। ধন্যবাদ। না, দেশের মানুষ তো, আমি যখন কিছু ক্যান্ডিড ইন্টারভিউ দেখি টিভি চ্যানেলগুলোতে, ওইখানে মানুষ বর্ডার এরিয়া মানুষ নিজেরাই বলে আমরা বিজিবির সাথে দাঁড়াবো, আমরাও যুদ্ধ করব, অস্ত্র ছাড়াই মানুষ নেমে যাওয়ার জন্য রেডি। আমাদের বাঙালি, সীমান্তের বাঙালি কত শক্তিশালী আপনি জানেন না। তারা তো যুদ্ধ করে বাঁচে। এটা যে যুদ্ধই হোক, ফেন্সিডিল আনতে দেও মারামারি করে, ওই পার থেকে গরু চুরি করে আনলেও মারামারি করে। সুতরাং তাকে ক্রেডিট দিতে হবে, এদের মতো সাহসী লোক কম। আমি মনে করি আরেকটা কথা বলি হোম মিনিস্ট্রি নিয়ে, আমার নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আমি তো আর্মির লোক, সুবিধা নিয়ে তো লাইসেন্স নিয়ে অস্ত্র নিয়েছি। সাধারণ জনগণ, আমজনতা, তাদের তো নিরাপত্তা আপনি দিতে পারেন না। তাহলে আপনার সেই রিসোর্স নাই, আমাদের সমাজ ব্যবস্থা এভাবে গড়ে ওঠে নাই। এলাকায় এলাকায় যুবকরা সন্ত্রাসী হচ্ছে, অস্ত্র নিয়ে মারামারি হচ্ছে। আপনি আমাদের অ্যালাউ করেন যে পাকিস্তানে, আমেরিকার মতো উন্নত দেশে যার টাকা আছে সে অস্ত্র নিয়ে চলবে, অস্ত্র রাখবে, ফ্রি লাইসেন্স, অনুমতির দরকার নাই। তাহলে আপনি তো নিরাপত্তা দিতে পারতেছেন না। আপনি একটা জিনিস পারেন, মারা গেলে পোস্টমর্টম করতে, মামলা করতে, আর একটা বিপদে ফেলাইতে আমাকে। জীবিত অবস্থা আমি কিন্তু জিম্মি হয়েছে আপনার কাছে, কারণ আপনি আমাকে অস্ত্র নিতে দিচ্ছেন না। আইদার সমাজ ঠিক করেন, নাহলে আমাকে অস্ত্র বহন করতে দেন, যেটা আমেরিকাতে উন্নত দেশ তারা অ্যালাউ করতেছে। পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারতেছে না, সম্ভব না তো। তা আপনি এখানে পারতেছেন না। আমাদের হিল ট্যাক্স আগে মনে করেন নিরাপত্তার জন্য আমরা অস্ত্র দিতাম সরকারিভাবে, সকালে অস্ত্রটা জমা দিয়ে দিত, তাদের একটা মাসোয়ারা দিতাম। সীমান্তে এই জিনিস করা উচিত। অস্ত্র দেন, আমাদের বিওপি ট্রেনিং করাবে, 1 মাস ট্রেনিং করাবে, সোজা হয়ে যাবে। ঘোষণা দেন সবার জন্য সামরিক প্রশিক্ষণ, ভারত একদম আলিফ হয়ে যাবে। আমার মনে হয় আমাদের কঠোর হইতে হবে। আপনার কথাগুলো আই এম শিওর ইট উইল কজ আ লট অফ থট প্রভোকিং থটস সবার কাছে, এবং সবাই হয়তো উত্তেজিত হয়ে যেতে পারে এই কথাগুলো শুনে। না, এটা তো বাস্তবতা। আপনি পারতেছেন না তো। আপনি নিজে পুলিশ নিয়ে চলেন, আপনি নিরাপদ। আমি তো নিরাপদ না। আমি আপনার এখানে আইসি, একটা বন্ধুকে নিয়ে আইসি নিরাপত্তার প্রশ্নে। সত্য কথা, আমি তো নিরাপদ না। আমি যে কালকে গুম হয়ে যাবো না, বা কেউ আমারে তখন বলবে টার্গেট কিলিং, এসব আজেবাজে শব্দ আমি শুনতে চাই না। ইউ অ্যালাউ মি টু টেক আর্মস। যার সামর্থ্য আছে কিনে নিবে অস্ত্র, এটা সস্তা হবে, কোনো ট্যাক্স হবে না। দেখবেন দেশ সোজা, ওই সন্ত্রাসীরা সোজা হয়ে যাবে। সবার জন্য সামরিক প্রশিক্ষণ, দেশ সোজা হয়ে যাবে। আমি তো দেশ সোজা করতে চাচ্ছি না। সবার জন্য সামরিক প্রশিক্ষণ, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা আলামত বা মেসেজ ভারতের জন্য। আমাদের তো মাথা উঁচু করে কথা বলতে হবে। ভারতকে ছাড় দিয়ে তো কোনো কথা বলবো না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছি, ভারতকে আমলে নেওয়ারই দরকার নাই। সত্য কথা, আমি আমলে নেই না, বাংলা জনগণ নেবে না, সীমান্তের লোকজন নেয় না। এই তার কাটায় বেড়াবানির আবল তাবল কিছু যায় আসে না। এটা ফর দেয়ার প্রোটেকশন ফ্রম আস, এটাই ধরে নেব আমরা। বাট আমরা যখন চাইবো আমরা এটা উপরে ফেলবো। আপনার কথা শুনে তাহলে একটাই কনক্লুশনে আসা যায় যে গত 50 বছরের অধিক সময় ধরে আমাদের একটাই শত্রু, সেটা ভারত।
50 বছরের শত্রু না, ভারত আগেও শত্রু ছিল, ইতিহাসগতভাবে বর্তমানেও আছে, আগামীতেও থাকবে। এটাই আমার মেসেজ। শত্রুকে চিনুন, দেশকে চিনতে গেলে আগে শত্রুকে চিনতে হবে। আমি শত্রুর জন্য আমি সবারে বলবো ভারতীয় পণ্য বর্জন করুন, নিজের যা আছে তাই পড়ুন, দরকার একটু কম খাবো। আমি একটা অ্যাকাউন্ট করতে বলছিলাম সেনাবাহিনীকে, এটা অ্যাকাউন্ট করেন, আমরা কন্ট্রিবিউট করব সমরাস্ত্র কেনার জন্য। জনগণ তখন আসবে। এটা জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব বেড়ে গেছে, এটা কমাই আনতে হবে। তার জন্য নিয়ম হলো আমি কন্ট্রিবিউট করব সেনাবাহিনীতে, আমি ট্রেনিং নিব, দেশের জন্য কাজ করব। সাধারণ জনগণ কিন্তু নিরীহ, তার দেশপ্রেমিক অসৎ না। অসৎ হয় চাকরি করতে এসে, অসৎ হয় চাকরি করতে এসে। এই চাকরিটা যদি এমন পরিবেশে করে যেখানে তার অসৎ হইতে পারে না। আমি কিন্তু যত অন্যায় অপরাধ করব অন্য জায়গায়, নিজের এলাকায় করব না, কারণ আমার আত্মীয় স্বজন আছে, বাপ মা আছে, ভাই বোন আছে, টিচার আছে। আমি এই জন্য বলি সবসময় যার যার এলাকায় তাকে সেই জায়গায় রাখেন, তাহলে কিন্তু অপরাধ হবে না, সুন্দরভাবে চলবে। যেমন পুলিশ, সেটা নিরীহ পুলিশ আসে কাজ করতে, একটা দিনাজপুরের পুলিশকে যদি ঢাকায় নিয়ে আসেন রে ভাই, সে কাজ কী করবে? তাদের বউ আছে, বাচ্চা আছে, ইংলিশ মিডিয়াম স্কুল পড়াবে, ঘুষ খাবে, মন্ত্রী টাকা দিবে। লোকটা সৎ ছিল, তাকে আমি অসৎ বানাচ্ছি। দিনাজপুরের ছেলেটাকে যদি আমি দিনাজপুরে রাখি পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড বিলো, তাহলে কি হবে? সে কিন্তু ঘুষ খেতে পারবে না, তার মেয়ে আছে, তার নিজের টিচার আছে, তার বউর টিচার আছে, সে সতর্ক হয়ে যাবে। সে তো মিষ্টি দইটাই খাবে, এটা স্বজনপ্রীতি করবে, কিন্তু জুলুম করতে পারবে না। আমি চাই জুলুম থেকে আগে মুক্ত হই। এবং ওই ছেলেটা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে এসে দোকান চা বানাবে, দরকার হলে শিক্ষক মানে টিচিং মানে সে, ওরা তো পুলিশের লোক শিক্ষিত, সে শিক্ষকের কাজ করতে পারবে নাইটে। গরু দোয়া থাকলে গরু পালতে পারবে। তাকে একটা আলাদা এডিশন অতিরিক্ত একটা কাজ করার সুযোগ আছে, যেই সুযোগটা ঢাকা এলে সম্ভব না। তখন এই উপরি টাকার লোক পড়ে, আর আমাদের রাজনীতিবিদ তাদেরকে ব্যবহার করে। আমি মনে করি রাষ্ট্রের কাছে আমি কিছুই পাই না, অন্তত একটা জিনিস চাই, ন্যায় বিচার। আর ন্যায় বিচার হলে সেটা পুলিশ আসতে হবে, পুলিশকে সংস্কার করেন, দেশ ঠিক হয়ে যাবে। অ্যাবসোলুটলি পুলিশের উপরে মানুষের আস্থা আসতে হবে। পুলিশ যদি ঠিক মতন কাজ করে তাহলে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। আঙ্কেল, আপনি পুলিশ নিয়ে যেটা কথা হচ্ছে, আপনি র্যাবে চাকরি করেছেন, আপনি র্যাবের ক্যারিয়ার নিয়ে একটা হাইলাইট যদি বলি, আমি যদি ভুল নয় থাকি, জেএমবি মেম্বারদের ধরার অপারেশনটা আপনি কমান্ডিং অফিসার ছিলেন র্যাব 7-এ, তখন টেরোরিজম এনকাউন্টার করেছিলেন। সেই সময় থ্রেটটা কেমন ছিল, অপারেশন প্ল্যানিংটা কিভাবে করেছিলেন টু এনশিওর 100% সাকসেস? আমি বলি, দেখেন, আপনাকে দেশকে ভালোবাসতে হবে, তাহলে কোনো সমস্যা নাই। আমার একটা অফিসার বলি, আজকে একটা অফিসার, আমাদেরই এক অফিসার, সে এখন ডিআইজি পুলিশে ঢাকাতে। আমার খুব ভালো লাগতেছে, সে একটা মেসেজ পাঠিয়েছে, আমি খুব গর্ব করতেছি। আমার অফিসার একটা বিয়া খাইতে গেছি, আমার একটা অফিসার ক্যাপ্টেন চিটাগাঙ্গে। যাওয়ার পর দিয়ে দেখি আমি সিও, এই ক্যাপ্টেনের বাপ মা আসে নাই, অর্থাৎ সে প্রেম করে বিয়ে করতেছে, বাপ মা কনভিন্স না। আমার খুব মেজাজটা খারাপ হয়েছে, এটা আমার ব্যর্থতা। আমার পরিবারও টেক কেয়ার করে নাই, ওই ছেলেটা কোথায় বিয়া করতেছে বা জানে নাই, বা আমার সেকেন্ড ইন কমান্ড জানে নাই। আমি বিয়া অল্প কিছু খেয়ে রাগ করে চলে আসি। রাগে আমি ফুসতেছিলাম যে কারে আমি ধরবো। তো বাইরের দোলনায় আমি বসে আছি র্যাব 7 চিটাগাঙ্গে। এই সময় র্যাব থেকে আমাকে রিং দেয়, স্যার এই ফারুক নামে একটা জেএমবি সদস্য পাওয়া গেছে নোয়াখালীতে, চাটখিলে, এটা আনতে হবে, ছোটো মাপের, বড় না। তা আমার যেহেতু মেজাজ খারাপ হয়ে গেছে, ঠিক আছে আমি যাই। তা আমি ওয়ারলেসে বললাম আমি যাচ্ছি। এই আমার সামনে মনে করেন যত অফিসার ছিল পুলিশের ঝাঁপ দিয়ে পড়ছে, কেউ বিয়া খাইতেছিল, ওখান থেকে এসে জয়েন করছে, ওখান থেকেই চলে গেছে রাতেবেলা। এই তখন মনে করেন 11:30। চাটখিলে পৌঁছানোর আগে মিরেশ্বরেতে পৌঁছলাম। মিরেশ্বর অফিসার দেখি সেই অফিসার ভাবি ওখানে। আমি বললাম তোমার দরকার নেই, তুমি রেস্ট করো, পরে আসো। চাটখিলে গেলাম, যাওয়ার পর দেখলাম যে বিশাল এক সমস্যা, যা বলছে চারিদিকে বাউন্ডারি দেওয়া, ভিতরে ঢোকার স্কোপ নাই, ঢুকতে হবে খুব সাইলেন্টলি, না হলে আবার বোম ব্লাস্ট হতে পারে। আমাদের এটি ঘটনা ঘটছে কুমিল্লাতে এটা অপারেশনে অনেক মারামারি হয়, এই সাইলেন্ট ঢুকতে হবে। তা আমার সাথে এক সোর্স ছিল ট্রাইবাল, ওকে বললাম দেখ তুমি কীভাবে ঢোকা দেয়। সে বেসিক্যালি ছিল ডাকাইত অ্যান্ড চোর। আচ্ছা, তো ও জানে কেমনে ঢুকতে হয়। তো ঘুরে ফিরে আসে বলবো 10 মিনিট পর, স্যার পিছন দিক দিয়ে আসে ওয়াল, তার উপর মাচা দেওয়া আছে, আমি মাচাটা ফাঁক করে দেবো, তুমি নিজ দিন আস্তে আস্তে নামবা। তো ওই যে কৌশলটা, এটা আমার মাথায় আসতো না, ওই লোকটাই পারবে।
ওই চোরই পারবে এটা করতে। সুন্দর করে দিল, আমরা ঢুকলাম, ঢুকে বাড়ির সামনে পজিশন নিলাম। তো এখন একটা নাটক করতেছিলাম বাইরে বসে এরকম, যে তুমি যাতে ভিতরের লোকটা বেরিয়ে আসে, যে চোর চোর বলে চিৎকার দিবে। একজন পুলিশের কনস্টেবল জহির নাম, খুব ভালো ইন্টেলেকচুয়াল, আর ওই দুজনে মিলে নাটক হচ্ছে বাইরে, আমরা কিন্তু পজিশন নিয়ে আছি দরজার পাশে। চোর শুনে বাড়ির মালিক দৌড়ে যাইছে, কোথায় চোর? তখন আসতে আমরা গান পয়েন্টের ভিতরে ঢুকে যাই, আমাদের টার্গেট তাকে আমরা ধরে নিই। টার্গেটকে নিয়ে আমি চলে আসতেছি, এর মধ্যেই ওই যে আমার মিরেশ্বরে এক অফিসার ছিলেন, সে ব্যাক করতে, আমি তুমি ওইখানে থাকো, আমি চলে আসতেছি। ও ওখানে হাজির হয়, দেখো কেউ তাকে খোঁজ করতে আসে কিনা। এর মধ্যে ওদের দলের জেএমবির মিজান ছিল ধূর্ত প্রধান, মিজান, সে চিটাগাং থাকে, জানতাম না। ওকে নিয়ে ও পাঠাইছে ফেনীর কমান্ডারকে, যে চাটখিলে যে তার শ্বশুর আছে, তার শ্বশুর হয়, পরে বাইর করি আমরা, তাকে যেন নিরাপদ জায়গায় চলে যায়। তো ওই অফিসারটা মশিউর, সে ওখানে বসেছিল ওত পাইতে কেউ আসে কিনা। আসার পর সুন্দর আসে, ধরে ফেলে। আমি আবার চিটাগাং ফেরত আসতেছি, এর মধ্যে ধরে স্যার পাওয়া গেছে। তো মার তাকে চট থাপ্পড় মারার পর তুমি বলে দিল যে আমাকে পাঠাইছে মিজান ভাই চিটাগাং থেকে, আমি এইটুকু দায়িত্ব বলা, তুমি ওই জায়গায় যাও, নোয়াখালী আরেক জায়গায়। তা আমি বললাম ঠিক আছে, তুমি ওকে নিয়ে নোয়াখালী ওই জায়গায় যাও, ওই লোকটাকে ধরো। ওকে ধরা হলো। আমি কিন্তু তখন চিটাগাং ঢুকতেছি চটখালি। এর মধ্যে কি হলো, ওই মিজান রিং দিছে ওই লোকটাকে, আমার শ্বশুর তোমার ওখানে যাচ্ছে, টেক কেয়ার। তখন উত্তর দিচ্ছে আমার লোক, ওই যে ছেলেটা সাথে নিয়ে আইছে, যে ঠিক আছে তাকে ধরা হয়েছে ওই এলাকায়, যে এলাকায় নোয়াখালী যাওয়ার কথা। ওই লোকটা বলতে, হ্যাঁ আপনার শ্বশুর চলে আইছে, আমার সাথে যোগাযোগ হয়েছে, আমি একটু বাজার করার জন্য বাইরে যাচ্ছি। টাইম গেইন করতেছে। মেন হয় সব কটা ধরা হয়ে গেছে। আমি বের করে ফেলছি যে তার মিজান চিটাগাং থাকে। তো মিজানের জন্য পরিকল্পনা করে আলটিমেটলি আমরা 3 দিন বসে পুরা নেটটাকে ধরি। হ্যাঁ, এগুলি আপনাকে করতে হবে। এমন দেখেন এত এক্সপ্লোজিভ এত কিছু পাইছি। একদিনের কথা আমার মনে পড়ে, কর্নেল গুলজার বলে এখন আয়। আরে কি মাথা গরম, স্বরাষ্ট্রমন্ত্রী বাবার আমাকে বকাঝকা করছে, দেশটাকে বাঁচান, কিছু করতে পারতেছি না। আসলে হয়েছে কি, আমরা তো জেএম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই, মিলিটারি লাইনে পড়াশোনা করছি, এই ধর্মীয় লাইনে পড়াশোনা করি নাই। না, মহা একটা সমস্যা পড়ে গেছি। এদের চিনিও না বুঝি না, সব হতু দেখলে মনে হয় এক। তো গুলজার সাহেব বললো এইখানে ছিল পলিটেকনিক্যালে একটা ঘটনা ঘটে, শায়েখ আব্দুর রহমানের জামাই টামাই ধরা পড়ে। এখানে একটা লোক আইছিল, তার নাম মোহাম্মদ, চিটাগাং বিভাগীয় কমান্ডার, তাদের একটা কমান্ড হচ্ছিল, ও পলায়ে গেছে, তোর এখানে পৌঁছতে পারে। তা আমি বললো, তথ্য দিল, ওর বাসাটা হলো চিটাগাং সিটি গেটের পাশে, যেই গলিতে একটা পানির ট্যাঙ্ক আছে। ঠিক আছে, আমি ঘুরতে 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 আমি নিজেই, কিন্তু হাতে আমার অফিসার ছিল, অনেক মশিউর ছিল, অন্যান্য অফিসাররা ছিল। তখন পানির ট্যাঙ্কালা গলিতে ঢুকছি। এখন তো কোন বাসা সেটা তো বলে নাই। তো প্রতিটা বাসায় নক করতেছি, দেখতেছি কারা থাকে কে থাকে না। এক বাসায় যাওয়ার পর দেখি লোক নাই, একটা লোক দরজা খুললো, তুমি কে? আমি বেড়াতে আইছি। তো আমি বললাম, ঢাকা শহরে চিটাগাং বোম ফুটে তুমি বেড়াইতে আসছো, জায়গা পাও নাই? ধরে আমি গালের মধ্যে একটা চর। তো বুঝতে পারলাম না এই লোকটা ক্রিমিনাল। হ্যাঁ, তারপরে চাপ দিয়ে ধরার পরে সে বলল, হ্যাঁ এটাই মোহাম্মদের বাসা, আমাকে এখানে থাকতে বলছে, মোহাম্মদ ভাই আগামীকালের মধ্যে আসবে। তো আমি তো জানি মোহাম্মদের টাইম লাইন, দুপুরে পরে রওনা করছে, যে কোনো সময় আসবে। আমি তার বাসায় বসে আছি, মোহাম্মদের বিছানায় শুয়ে আছি। আমি এতটা বেকুব, আসলে সব কিছু যে আমার হবে ফেভারে না, আমি যে জ্ঞানী তাও না, অনেক ভুল আমার হবে, হইতেই হবে, এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। আমার বিছানার নিচে সব এক্সপ্লোসিভ, আমার বিছানার নিচে ফ্লাক্স বানাইয়া এক্সপ্লোসিভ রেডি ব্লাস্ট করার জন্য। ফ্লাক্সের মধ্যে এক্সপ্লোসিভ দেওয়া, আপনি যখনই খুলবেন এটা ব্লাস্ট হবে, অথবা ছুঁড়ে মারলে ব্লাস্ট হবে। পুরা ঘরটা এই এক্সপ্লোসিভে ভরা। আমি কিন্তু না বুঝে শুনে বিছানায় শুয়ে আছি, বুড়া মানুষ। তারপর এটি হলো আমাদের স্বীকার করতে হবে। তারপরে একটা অফিসার আমার সাথে থাকলো, বাকি কেউ নাই রুমের মধ্যে, আর ওই লোকটা আছে। দরজার নক পড়লো, দরজা খুললাম, মোহাম্মদের চেয়ারে এক ঝলক পড়লো, আমি টান দিয়া পা দিয়ে আটকে নিচে ফেলে দিলাম। এখন কথা হলে আপনি তো এটা নিতে হবে দেশপ্রেম থেকে আসবে, না গেলেও পারতেন, ঝামেলা যাবো কেন? অ্যাবসলিউটলি। এটা হলো আপনাকে কতটা দেশকে ভালোবাসেন, এখান থেকে আসবে। আমি জেএমবিকে দাঁড়াতে দেয়নি আমরা।
এবং একটু পড়াশোনা করতেছে ধর্মীয় লাইনে, যেন কাউন্টার করতে পারি। ও তো মনে করেন নিজের মন মতো বলে, তারপর মনে করেন আমরা সবারই করা উচিত। এবং আমরা আসলে সব বাহিনীর লোক দেখছি ভালো, পুলিশের মধ্যে অনেক অফিসার, যে কটা অফিসার আমার সাথে ছিল সব কটাই ভালো অফিসার ছিল, কোনো খারাপ পাইনি আমি। বাট খারাপ হয় রাজনীতিবিদদের জন্য। আমাদের দরকার ভালো রাজনীতিবিদ, আমাদের দরকার একটা একাডেমি রাজনীতিবিদদের জন্য। জাতীয় রাজনীতি করতে গেলে এই একাডেমিতে পাশ করতে হবে, তাকে দেশপ্রেম শিখাইতে হবে। আমরা এত কথা বলি, এত বিসিএস টিসিএস ক্যাডার, দেখেন জ্ঞানী লোকদেরকে নেওয়া হয়, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু যারা আমাদের শাসন করে সব দুর্নীতিবাজ। যারা আমাদের শাসন করে সব দুর্নীতিবাজ, বাটপার, চোর, টাকা পাচারকারী। এইদেরকে একটা দেশপ্রেমের একটা সবক দেওয়া দরকার। এরা দেখবেন ব্যাক বেঞ্চার, লেখাপড়া খুব ভালো করে নাই, তাহলে তো ডাক্তার হইতো। তো দেখেন যে লোকটা ডাক্তার হয় ভালো লোক, ইঞ্জিনিয়ার হয়, আর যে পড়াশোনা করে না সে এসে ছড়ি ঘুরায়, তো দেশটা কোথায় কেমনে আগাবে? ওর মধ্যে মনুষ্যত্ব আসে নাই। টাকা চুরি করা মহাপাপ, অন্যের সম্পদ, এটা মাপ হবে না, মহান আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি ধর্ম মানেন, যাই মানেন, আপনার তো মানতে হবে। আপনি দেখেন এই সমস্যাগুলো তো বিদেশে নাই, আপনি অস্ট্রেলিয়া থাকেন, এখানে এই সমস্যাটা নাই। সে মানুষকে সম্মান করে। এই যে জেএমবি বলেন, যাই বলেন, এদের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটে নাই, এদিকে বুঝাইতে হবে। আমাদের ধর্মীয় নেতারা সবাই হাদিস নিয়ে ব্যস্ত। আপনি কোরআনটাকে শেষ করেন, তারপরে হাদিসে যান। এমন কিছু ঘটে নাই, হাদিস ছাড়া চলতে পারবেন না, সুন্দর চলা যায়। হাদিসের মধ্যে কি কারণে আসলে বলতে হাস্যকর লাগে, আমাদের নবীজি মানা করছেন, নবীজি নিজে হাদিস দেখতে মানা করছেন। আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মা আয়েশা থেকে 500 হাদিস নিয়ে পুরাই ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাখার জন্য সাহাবাদেরকে বেত্রাঘাত করছেন, আর নবীজি বলছেন পুরাই ফেলতে। এটা তো আসল হাদিস, ডোন্ট কিপ ইট। এমন ফাঁসি হওয়ার কিছু নাই। নামাজ হাত উপরে উঠালাম না কোমরে বানলাম, নিচে বানলাম, দিস ইজ নট এ সাবজেক্ট। নামাজের একটা প্যারেড, আপনার সোজা রাস্তায় আনা, ভালো মানুষ বানানো। তা আমি ভালো মানুষ না হইয়া আমি হাফেজ হইলাম, কোনো লাভ নাই। হাফেজ হইলেন কিন্তু অর্থ বুঝেন না, তাহলে লাভটা কি? আমাকে যে কেউ আরবিতে কথা বলে, আমার প্রথমে মনে হবে বুঝি আমার জন্য দোয়া করতেছে। ও যে আমার গালি দিচ্ছে, এটা তো বুঝবো না আমি। আমরা অনুধাবন করতে হবে ধর্মটাকে, মানুষকে, সমস্যাকে। আপনার নিজের সমস্যার মধ্যে পড়েন, উত্তর আপনি পাবেন। না পারলে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, ভাই তোমার রিক্সার সমস্যা কি? ও 10টা পয়েন্ট দিবে, ও 10টার উত্তর দেবে সমাধানের। কিন্তু হয়ে কি, আমরা রিক্সাওয়ালা, তাঁতি লীগ, কত রকম লীগ আছে ভাই, ওদের আমরা সাইনবোর্ড হিসেবে ইউজ করি, আমার কোনো জ্ঞান নাই। আসলে সবাই ধান্দাবাজ, মানে জাগতিক লাভবান হওয়ার জন্য করে, যা দুঃখজনক। অ্যাবসলিউটলি। আঙ্কেল, আমি যদি এখন কন্ট্রাস্ট করি দেন ভার্সেস নাও, 2024-এর আগে জঙ্গি নাটক একটা টার্ম অনেক শোনা যেত। উই সি রিপোর্টস লাইক দ্য ওয়ান অন মেজর জাহিদ। ওই সময় থ্রেটটা কি আসলে রিয়েল ছিল, নাকি ডেফিনেশন অফ জঙ্গি ওয়াজ চেঞ্জ টু ফিট আ পলিটিক্যাল এজেন্ডা? আমাকে বলেন, হাসিনার ট্রাম্প কার্ড ছিল জঙ্গি তকমা, ভারত থেকে পাওয়া। তুমি জঙ্গি দিয়া এই কিছু কিলিং করো, ভয়ে আতঙ্কে লোক থাকবে। কিছু করার পর চিন্তা করলে এটা তো আসলে দীর্ঘমেয়াদী হচ্ছে না, খারাপ দেখা যায়, আন্তর্জাতিক চাপ আসবে, এত লোক মারা গেল কেন ক্রস ফায়ারে। সো তখন গেল তারা এই আয়নাগর সিস্টেম, ক্রস ফায়ারটা কমে গেল, আয়নাগর সিস্টেমে চলে গেল। আয়নাগর সিস্টেম করার পরে সময় সুযোগ ধরে বিবেচনা করে মারা হইতো। এবং আপনি জানেন জিয়াউল হাসান, যাকে নিয়ে অনেক অভিযোগ আসতেছে, পানিতে ডুবাই ফেলা হইতো। খুব দুঃখজনক। ইভেন এই জিয়াউল হাসান, সে তো খুনি হইয়া সেনাবাহিনীর থেকে আসে নাই, ভালো একটা অফিসার ছিল, কমান্ড অফিসার ছিল, তাকে খুনি বানিয়েছে রাজনীতিবিদরা, তাকে খুনি বানিয়েছে রাজনীতিবিদরা। এবং সেটা অভ্যস্ত হয়ে গেছে। এখন যত নাটক হয়েছে হোলি হার্টিজান থেকে শুরু করে সবগুলি মিথ্যা, সবগুলি মিথ্যা। এটা অতি সহজ, যে কোনো ছেলেকে ধর্মীয়ভাবে মোটিভেট করা যায়। এর আলটিমেট গেমটা কি? আপনারা দেখেন, এই আইজিপি ছিলেন শহীদুল হক সাহেব, উনি একটা বই লেখছেন, স্বীকার করছেন বইয়ের মধ্যে, এটা মামলায় চলে আইছে। মানে কতটা নগ্ন হইতে পারি। পুরনো লাশ মাইরে রাখা হয়েছে ফ্রিজে, ওইটা আইনে চালাই দেওয়া হচ্ছে। আপনি শুনলে শরীর শিহরণ জায়গায় দেয়।
হাসিনা কিভাবে আমাদের মানুষ মারাইছে, আমাদেরকে ক্রিমিনাল বানাইছে, বড় লজ্জার। এক দেশের লোক, ওনার বাবার কথা বলেন, শেখ মুজিবুর রহমান, উনি আর কি বলবো, স্বাধীনতা নিয়ে টপিক থাকলে বলবো, উনার কন্যা হয়েছে এই কাজগুলি করছেন, এ দেশে তার স্থান হবে না। যতই নাটক করেন, বিচার হোক আর না হোক, আসার অবস্থান নাই। আমরা তো ইনাকে, উনি তো মানুষ না, অপরাধ স্বীকার করেন, এখনো দোষ দিচ্ছেন তারেক জিয়া, ইউনূস। আরে বর্তমান সরকারকে উনি মানেন না, উনি মনে বাবার সম্পত্তি, ওনার বাবার তো কোনো অবদান নাই ৭১, উনি ঘোষণা দিতে পারেন নাই। ঘোষণা দিলে বলতাম ঠিক আছে, ঘোষণাও দেন নাই, কোনো দিক নির্দেশনা দেন নাই, মিথ্যাচারের মধ্যে রয়ে গেছেন। ইভেন জেনারেল ওসমানীকে সম্মান দেন নাই, শহীদ জিয়াকে দেনই নাই। এই কুলঙ্গার দল দেশের জন্য মঙ্গল না, এটার অভিশাপ। না, রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী একটা জায়গায় তার স্টেটমেন্ট দিয়েছে যে ইফ উই ট্রেস ব্যাক হিস্ট্রি, কোনো দল যে গণহত্যা করেছে কোনো সময় তাদের পুনর্বাসন হওয়ার কোনো চান্স নেই। এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে নাকি? আসলে দেখেন, যারা এই অপকর্ম করছে, এই দল, দেখেন আপনি আওয়ামী লীগ কী করছে। ৭১ যুদ্ধ করলো আমজনতা, ঘোষণা দিল শহীদ জিয়া, ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমান, দেন নাই। এত উনি ভাগুরা, আমি বল ভাগুরা রাজনীতিবিদ। ওনাকে ওনার জাতির পিতা বানালেন, ওনার বঙ্গবন্ধু বানালেন, আর কি দিবেন? ওনার কোনো কন্ট্রিবিউশন নাই। ৭ই মার্চের ভাষণটা তো উনি বলেন নাই, ওনাকে লিখে দেওয়া হয়েছে, উনি বলছেন, তা পূর্ণাঙ্গ বলেন নাই। শেষে বলছেন জিও পাকিস্তান। এটাই হওয়া উচিত। আমরা পাকিস্তান সৃষ্টি করছি, পাকিস্তান তো আমাদের। ৭.৫ কোটি লোক আমরা, এক জাতির। পাকিস্তানের 4 জাতি মিলে হলো 5.5 কোটি। বলেন এটা কি যুদ্ধ হয়? আমরা তো এমনি স্বাধীনতা দিতে পারি, যুদ্ধ করতে হবে কেন? আমাদের মাথা মোটা, দরকার ছিল বিজয়টা ভারতের, তাই করতে হয়েছে। তারপরে বলি, দেখেন যুদ্ধ শেষ হওয়ার পরে উনি প্রায় 30 থেকে 50 হাজারের মধ্যে কোনো একটা ফিগারে মুক্তিযোদ্ধা হত্যা করছেন, যারা ছিল বাম ঘরানার লোক, কমিউনিস্ট ব্লকের। এদেরকে উনি হত্যা করছেন রক্ষী বাহিনী দিয়ে। রক্ষী বাহিনী কারা? বিএলএফ ফোর্স, যারা হলো অখণ্ড ভারতে বিশ্বাসী। কোথাও গুলি করেন নাই ৭১ সালে। ৭১ সালে তারা কোথাও যুদ্ধ করেন নাই। জেনারেল উবানের আন্ডারে শিক্ষিত, মোটিভেটেড, অখণ্ড ভারতে বিশ্বাসী, এরাই হলো রক্ষী বাহিনী। তাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধা হত্যা করছেন। এক পর্যায়ে উনি এই দলটাকে বাদ দিয়ে উনি বাকশাল বানায় ফেলছেন। শহীদ জিয়া অনেক উদার, বহু গণতন্ত্রের ধারক, উনি অ্যালাউ করছেন রাজনীতি করার জন্য। সেই হাসিনা আজকে আমাদের কোন জায়গায় নিছে? আপনি ভাবেন কতটা নিম্ন মানসিকতার লোক হইতে পারে খালেদা জিয়া বাসায়। এই বাসায় উনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। ওনাকে যেইভাবে আমরা তো মিলিটারি পুলিশ ছিলাম, আমার বাবাও মিলিটারি পুলিশ ছিল, আমরা ওই এলাকায় তাকে করতাম। আমাদের খুব কষ্ট লাগে এই খালেদাদেরকে আমরা দেখছি কাছে থেকে। আমার 3টা খেতাব, বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক, 3টা খেতাব উনি আমাকে পড়াই দেন। আলাদা সফট কর্নার ছিল শহীদ জিয়ার জন্য, খালেদা জিয়ার জন্য, এই বিএনপি দলের জন্য। যেইভাবে ওনাকে বের করে দেন, আমাদের সেনাপ্রধান কোনো বক্তব্য রাখেন নাই। যেন মবিন বলতে পারতেন, ম্যাডাম আমাদের বিডিআর ম্যাসাকার হয়েছে গত বছর, এই বছর এটা করেন না, 10 সালে এই অঘটনা ঘটালেন। এই ধরনের সেনাপ্রধান আমাদের দরকার তো নাই। মেরুদণ্ডী সেনাপ্রধান দরকার নাই তো। একটা মইনু আহমেদ ভারতের ভয়ে প্যান নষ্ট করে ফেলেন, সেম মবিন ভারতের কথা শুনতে প্যান নষ্ট করে ফেলেন। এদেরকে এইভাবে বলতে হয়, আমার বলতে লজ্জা লাগে আমার সেনাপ্রধান, বাট পরে না বলে উপায় নেই। অসংখ্য অফিসারের জীবন নষ্ট করে দিচ্ছেন এনারা। তারপরে আমার জঙ্গি নাটকের প্রসঙ্গ তুলতেছেন, আপনি আসি আমি এদিকটায়। আমাদের একটা অফিসার মেজর জিয়া শোর্ট, তাকে জঙ্গি বানাইয়া মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। এই ডিজিএফআই জড়িত। জি, ওনার কথাই বলছিলাম। জি, এই জঙ্গি নাটক করে এই জিয়ার কেরিয়ার নষ্ট করে দিচ্ছেন। আমরা এটা চেষ্টা করতেছি এটা কোনোভাবে হোক, সে যেন ন্যায় বিচারটা পায়। লজ্জা, আমাদের সেনাপ্রধান তার দায়িত্ব পালন করেন নাই। এদেরকে আমি দেখেন যারা নুরুদ্দিনে দেখলে নাম শুনলে আমি দৌড়ে যাবো তার কাছে সেলুট দেওয়ার জন্য। যারা আপনার বাবা, আমরা দৌড়ে যাবো জেনারেল নুরুদ্দিন। কিন্তু আজকের এই জেনারেল, আমি ওনার ব্যাপারে অনেক কথা শুনেছি জেনারেল নুরুদ্দিন আঙ্কেলের ব্যাপারে। জেনারেল আতিক এক্সাম্পল একটা লিডার ছিল, এনারা ছিল আমাদের এক্সাম্পল। তাদেরকে দেখে আর্মিটা হয়েছে, কিন্তু এই কুলাঙ্গারে আমাদের এগুলি আমাদের শেষ করে ফেলছে। আপনি সেনা প্রধান হয়েছেন, আপনি আর কি দরকার?
আপনি অপটিমা, আপনি এমপি হবেন, এটা কি ফানি না? আপনার মর্যাদা কি সরকার বানায় যে প্রোটোকল সেটা মানবেন না? আপনার কত বড় বাহিনী প্রধান, আপনি আপনার একটা আইকন দেশের। বড় লজ্জার। তারপরে বলবো, দেখেন শেখ মুজিবুর রহমান হাসিনা, যেই আপনি যে প্রসঙ্গটা বলছিলেন গণহত্যার, হাসিনা কিভাবে আসবে দেশে? যে দেশের হাসিনা এই বিডিআর মেসাকার, যেই দল বিডিআর দেশের সেনাবাহিনী মারে 57 জন, পৃথিবীর ইতিহাসে হয় নাই, তাতে দেশে আসার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই আওয়ামী লীগের। তারপর নারী নির্যাতন তো বললামই না। এরপরে দেখেন খালেদা জিয়ার কথা, এই ডিজিএফআই আমাদের সেনাবাহিনীকে একদম কলঙ্কিত করে ফেলা হয়েছে। এরপরে এই গণহত্যা, মানুষকে মারা, গুম করে ফেলা, কারণ ছাড়া ফাঁসিতে দিল সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী সাহেব জেএমবি দমন করার জন্য একটা মূল হাতিয়ার ছিল। উনি মূল 2টা সোর্সকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে কর্নেল গুলজারের কাছে, নিজামী সাহেব, যার প্রেক্ষিতে আমরা ঢুকতে পারছি নেটের মধ্যে। একবার ইন্টেলিজেন্স ঢুকলে আর লাগে না, ওইটা দিয়ে আমরা কাজ করতে পারি, সম্ভব। এই ঢুকানোর ব্যবস্থা করছেন নিজামী সাহেব। ওনার অবদান মানে এটা আপনি কি বলবো, ছোট করবো না, উনি ওই মাপের লোক ছিলেন। এই সকল অপকর্ম করার পর আপনি কোন প্রোটোকলে হাসিনাকে বা আওয়ামী লীগকে নির্বাচন আপনি রাজনীতি করতে দিবেন? আমি জানি না। আমাকে মনে করেন, আপনি জানেন না, আমি 1 বছর 6 মাস ডিজিএফআইয়ের অধীনে গুম ছিলাম। 1 বছর 6 মাস 14 দিন চাকরিরত অবস্থায় আমি গুম হয়েছি একবার, প্রথমবার। মানুষ কি হয় যে দেশের সেনাবাহিনী অফিসার, আমি একমাত্র অফিসার, 3টা রাষ্ট্রীয় খেতাব, আমি গুম। চিন্তা করেন, সীমা লঙ্ঘন করতে করতে কোথায় চলে গেছে, এখন কান্নাকাটি করতেছে। আল্লাহর বিচার। আমি মক্কা শরীফে যে দরজা ধরে শপথ করছি, আল্লাহ তুমি দিতে সত্য, আমার ন্যায় বিচার আমি চাই। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, আমি ন্যায় বিচার পাচ্ছি। অ্যাবসলিউটলি আঙ্কেল, আমি এই গুমের বিষয় নিয়ে আমি আসবো আবার। আমার জাস্ট এটার আগে আমার 2টা প্রশ্ন আছে সেই বিষয়টা আসার আগে। সেটা হচ্ছে যে আনলফুল কমান্ড আপনি ইন ইউনিফর্ম অবশ্যই ডিনাই করতে পারেন। এখন আপনি কথা বলছিলেন কিছু অফিসারের কথা, যেমন মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসান, যিনি, এরকম অনেক অফিসার হয়তো মনস্টার হয়ে উঠেছিল যে কারণেই হোক সেই সময়, বাট সেই ইউনিফর্ম পরে ওই লাইনটা ড্র করাটা কতটুকু ডিফিকাল্ট? আমি জানি না আপনার সততা কতখানি আছে, আপনার পরিবারের চাহিদা কতখানি। আমি তো জেনেই বুঝছি আমি এই বেতন পাবো, এই বেতনে চলতে হবে। আপনার চাওয়া পাওয়া এত বড় থাকবে কেন? আপনার পরিবার আপনার নিয়ন্ত্রণে নাই, যার জন্য সমস্যাগুলি হয়েছে, অর্থনৈতিক অনৈতিক কর্মকাণ্ড। আমি একটা আমার কথা বলি, দেখেন একটা মামলা চলতেছে আইসিডিতে, এটা ফজলে করিম চৌধুরী রাউজানের। এই ভদ্রলোক আমার কাছে আসেন 111-এর সময়, তার কথা আমি শুনছি অর্ধেক। উনি চাইছিলেন তার চেয়ারম্যানকে মারার জন্য, আমি অ্যারেস্ট করছি, আমি তাকে জেলে পাঠিয়ে দিছি, আমি তার কথা শুনি নাই। ইভেন সার্ভিং বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ছিলেন, যদি কাউকে হত্যা করতে হয় আমি আল্লাহর কাছে জবাবদিহি করবো, বাবর সাহেব করবেন না। উনি বলছেন, উনি আমাকে বলছেন সিদ্ধান্ত আপনার, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি সেলুট দিব না তো কী করব? আমার আইকন তো বাবর, আমি বাবরের চেলা বলতে পারেন, এর লাগে যুদ্ধ করবো না একসাথে মিলে। উনি বলছেন যে বাবুলকে ধরেন, শক্ত করেন। বাবুল নামে একটা চেয়ারম্যান আনোয়ার, আমি ধরে আনছি, দেখাইলাম যে তোমার হত্যাকাণ্ড এতগুলি 9টা না 7টা। ও বলে আমি একটাও করি নেই। তখন সকল পুলিশ অফিসার যারা আমার ওখানে থাকতো পতেঙ্গাতে, বললাম ভাই ক্লিয়ার করো তো, কি বললো স্যার, কি বললো, আর বলে কি, ঘটনা কি? সব ভুয়া, সবগুলি ভুয়া। বিএনপির এক রাজনীতিবিদ নামগুলি ঢুকাইছে। ওই লোকটা চেয়ারম্যানটা হলো আওয়ামী লীগের চেয়ারম্যান। আমি বাবরকে রাত 2টার সময় রিং দিব, তার আগে কর্নেল গুলজারের রিং দিলাম, গুলজার দিলে আমার বকা। তারপর আমি বাবরকে রিং দিলাম, বাবর স্যারকে, স্যার এই ঘটনা। ভালো কাজ, মারবেন না, কিছুই করবেন না, আপনার সিদ্ধান্ত। আমি ভয় পাইনি, আপনাকে না আমি অন্যায় করবো কেন? আমার আরেকটা ইস্যুতে জেএমবি ধরতে দেয়া এক সাংবাদিক উল্টাপাল্টা বলে দেয়া, মানে আমাদের ডিজিএফআইয়ের গোয়েন্দা। আমি খুব বিধ্বস্ত ছিলাম, শুয়ে আছি আমার চেয়ারের মধ্যে। ওই অফিসেই ওই মোহাম্মদকে ধরলাম, যেটা বললাম মোহাম্মদ, এই মোহাম্মদকে প্রশ্ন করতেছে। মোহাম্মদ বলার মধ্যে বলে ফেলছে পাকিস্তান শব্দটা।
এই পাকিস্তানের শব্দ শুনে খালেদা জিয়া খেপে গেছে, বাবরকে বলছে বাবর আমার দেশে বকা। তা আমি একটা বিশাল অ্যাচিভমেন্ট ভাঙতে পারি না, এর মধ্যে বকা খেয়ে মনটা খুব খারাপ। স্যার কী করলাম, কি হইল, এই ডিজে ভাই আমার 12টা বাজাইলো, বলতে পারি সইতে পারি না। তো কিছুদিন পরেই ঢাকা একটা অনুষ্ঠানে গেলাম, আমি দূরে দাঁড়াই আছি, কি বাবর বেটা তুই আমারে এরকম গালাগালি করলি, আমি তো জীবন মধ্যে কাজ করলাম। সে বাবর প্রায় 100 ফুট দূরে হেঁটে আইসে আমাকে দেখিয়া, আয়সা আমার হ্যান্ডশেক করছে, রাগ করে আসেন, বলে আপনার বকা দিছে, আমি সরি বলতেছি, আমি জানি আপনার দোষ না, আমি যে বকা পাইছি আমার তো কাউন্সিলিং করতেছে না। আর কোনো রাগ থাকে ভাই, লিডারশিপ এইভাবে হয়, বন্ডেস্ট এইভাবে হয়। অ্যাবসলিউটলি। এখনো যে বাবার স্যার ডাকে, আমি লাভ দিয়ে যাবো, আমি মানি। মানুষের মূল্যবোধ যদি না থাকে সে নেতা হইতে পারে না। নেতা হইলে মূল্যবোধ থাকবে, মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে। উনি খুব সিম্পল মানুষ। উনি একটা ইন্টারভিউতে দিয়েছে যে আমি যে এমপি হয়েছি এটাই আমার জন্য এখন অনেক। সেই 15-16 বছর জেল খেটেছি। যেই কষ্ট করছেন, আমি জেলে ছিলাম, উনি জেলে ছিলেন, আমি আসার সময় ওনার সাথে দেখা করে আইছি, যে আমার মনের থেকে ভালোবাসা দেখা করে আইছি। আঙ্কেল, আপনি 111 এর কথা একটু উল্লেখ করেছিলেন। এই ইম্প্যাক্টটা আমাদের দেশের জন্য আসলে কি ছিল? অনেকে মনে করেন সেটা ছিল দ্য বিগিনিং অফ ব্রেকিং দ্য ব্যাকবোন অফ আওয়ার মিলিটারি অর আওয়ার কান্ট্রি পার সে। তারপর বিডিআর মিউটিনি হয়েছে ইন 2009, যেটা নিয়ে আপনি কিছুটা টাচ করেছেন। ইন ইউনিফর্ম আপনি সেই সময় কি দেখেছেন যেটা অকল্পনীয়? 111 ইস্যুটা আসলে দেখেন রাজনৈতিক সমস্যা একটা আমাদের থাকা উচিত, যেহেতু আমরা আসলে ক্ষমতা অপব্যবহার করি, অন্যায় আবদার কাজ করি, ক্ষমতায় সারা জীবন থাকতে চাই, একটা কিছু ফ্রেমওয়ার্ক থাকা উচিত যে এরকম যদি হয় বিরোধী দল সরকারি দল বনিমানা হচ্ছে না, সামওয়ান টু ইন্টারফেয়ার অফিসিয়ালি, যেমন এক্স বিচারপতি 2 জন, প্রেসিডেন্ট সাথে থাকতে পারে, নাও থাকতে পারে, বাট সোশ্যাল মিডিয়ার এরকম বলা থাকা উচিত 4-5 জন এরা মিলে একটা সিদ্ধান্ত দিবেন, দ্যাট ইজ দ্য ফাইনাল সিদ্ধান্ত। তাহলে আর্মির এখানে আসার দরকার নাই তো, আমরা এসে ভুল করছি তো, করে আজকে দণ্ড হচ্ছে, কারণ আমরা যেই কাজে আছি সেই কাজের বাইরেও এসে আমরা কাজ করছি যা জনগণ পছন্দ করে নাই। এটা দরকার ছিল না, বাকি কাজগুলো যেটুকু দরকার ছিল নির্বাচনের জন্য সেটুকু করা উচিত ছিল। কিন্তু এখানে আসলে হয় কি, নেতাদের পাশে আদে বাদে কিছু পরগাথা হয়, এই পরগাথাগুলি সমস্যা, সমস্যা। আমাদের অনেক শিক্ষা হয়েছে, আর্মিরও অনেক শিক্ষা হয়েছে যে আমরা এখন সোজা রাস্তায় চলবো, পুলিশেরও অনেক শিক্ষা হয়েছে। আমার কষ্ট লাগে, আইজিপি প্রিজন 2 জন, প্রিজন না 2 জন আইজিপি জেলে, তারা আসে, পুলিশ কান্নাতে আমার কি দোষ? এই কান্না প্রতিটা পুলিশ সদস্য ফিল করবে, আমরা আর অপরাধ করব না, আমরা অবশ্য সেবক, জনগণের পাশে থাকবো, কিছু উপকার করতে না পারি অন্তত জুলুম করব না, এই মানবতা থাকা উচিত আমাদের। অ্যাবসলিউটলি। আগে একটা সেনসিটিভ বিষয়ে আলোচনা করতে চাই, র। আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির আনএথিক্যাল রিকোয়েস্ট রিফিউজ করার আপনার ক্যারিয়ার আর জীবন বিপন্ন হয়েছে। র এর ইনভলভমেন্ট কি আসলে আমাদের মিলিটারি পলিসি মেকিং লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল নাকি? আমাদের এই বিষয়ে কি জানা উচিত, এটা আমাদের জানা নেই হয়তো। একটা যদি সহজ সমীকরণ, কোনো অন্যায় জিনিস ভোগ করবেন না, অপরিচিত লোক থেকে কোনো জিনিস অন্যায় উপহার নেবেন না। আমি আমার নির্ধারণ থেকে বলি, আমাকে 111-এর সময় বলা হলো চিটাগাংয়ের রাজক যে মানে চিটাগাংয়ের ডেভেলপমেন্ট বোর্ডের যে জমি আমাকে নিতে বলা হলো, আমি নিলাম না, কারণ আমার স্ত্রী মানা করতে খবরদার নিও না, তুমি তো মিরপুর ডিসিতে পাবা, কেন তুমি এটা নিবা? আমি নেই। পরে বলা হলো তুমি বিক্রি করে দাও, 30 লাখ টাকা পাবা, আমি বাদ দিছি, না নিতে পারতাম, কেন আমার সেনাপ্রধান যারা হারুন নিছে, আমি মিরপুর ডিউচেস পাইলে ওইটা নিতে পারবো না। সেনাপ্রধান তুমি ডিউচেস নিছেন, তারপরে ওইটা নিছেন, ওখানকার গোয়েন্দারা নিছেন, আমি নিলে কি হইতো? আমি ট্র্যাপে পড়ে যেতাম রয়ের। আপনি কাজটা করছেন, এখন করেন, নাহলে ফাঁস করে দিব। এখন তো আমি বুক ফুলে কথা বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আমারে। তারপরে মনে করেন আমি প্রথম থেকে আপনার কাছে পরিষ্কার করি, অনেকে অনেক ধারণা আছে আমার সম্বন্ধে। আমি এখন জন্মসূত্রে যেমন কমিশন হিল ট্রাকছে খাগড়াছড়িতে দিদে আমি ঢুকছি, ওদিকে অস্ত্র নিয়ে আমার সব প্রবেশ, আমি ভারতকে ঘৃণা শুরু করলাম। এই যে লোকগুলি কষ্ট করতেছে, এই যে লোকগুলি মারা গেছে, সব ভারতের জন্য।
তো এন্টি ইন্ডিয়ান বিল্ট ইন। আমি মনে করি ভারত আমার শত্রু, শত্রুর যারা শত্রু এরা আমার বন্ধু। আপনি আমার মিনিংটা বুঝতেছেন? শত্রুর যারা শত্রু বুঝতে আমার পারছি। বন্ধু, এছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ব্যক্তি জীবনে কাশ্মীরি মুজাহিদদের আমি সম্মান করি, ফিলিস্তিনি মুসলমানদের সম্মান করি, শ্রদ্ধা করি। আমার বাংলাদেশের রোহিঙ্গা সামরিক যারা আছে, আরএসও, আরসা, এদেরকে আমি সম্মান করি। একই সাথে যারা স্বাধীনতাকামী, উলফা বলেন, মণিপুরি গেরিলা বলেন, যারা মিজোরামে থাকেন, সবাইকে আমি শ্রদ্ধা করি। আমি সাহায্য করতে পারি না, মনের থেকে শ্রদ্ধা করি। সাহায্য করতে পারলে আমি গর্ববোধ করতাম। এরা আমাদের ৭১ সালে সাহায্য করছে, মূল জায়গায় আসি। ৭১ দিল্লি সাহায্য করছে অনেক পরে। এই ত্রিপুরা রাজ্য, মেঘালয়, আসাম, এরাই তাদের বাড়িতে থাকতে বসে থাকেন, এখানে গোয়াল ঘরে থাকেন, আমার ঘরে থাকেন। এদেরকে আমি সাহায্য করব। সাহায্য করেন, আমি তো ওই সামর্থ্য আমার নাই, বাট মনের থেকে আমি সাহায্য করব। আমি ওকে ধরাইয়া দিব না, ওকে আমি শেল্টার দিয়ে রাখবো। আমি ব্যক্তিগত এই দর্শনটা বিশ্বাস করি। অনেকে অন্যভাবে নেবেন। আসলে শত্রুর সাথে আপনি চোখ রেঙে কথা বলতে হবে, অফেন্সিভ হয়েই চলতে হবে, এছাড়া পারবেন না। এটাই সমীকরণ। না, অ্যাবসলিউটলি। ভারত তো আমাদেরকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। সো আলটিমেটলি টেরেইন যার সাথে আমরা শেয়ার করছি, এত বড় একটা দেশ, ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় থ্রেট। আঙ্কেল, আপনি জীবনের সেরা সময়গুলো এই সেনাবাহিনীর পেছনে দিয়েছেন, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু সেই দেশেরই সিক্রেট প্রিজন অথবা আয়নাঘর আপনাকে মাসের পরে মাস বন্দি থাকতে হয়েছে। নিজের বাহিনীরই এই মানুষ যখন আপনার চোখ বেঁধে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, সেই বিট্রেয়ালের রিয়েলাইজেশনটা কেমন ছিল? আপনার কাছে কি তখন মনে হয়েছিল যে দেশের কাছে আপনার প্রফেশনালিজম আর পেট্রিয়টিজম এটার কোনো দামই নেই? আসলে আমি খুব ছোট, আমি বেঁচে আছি আল্লাহর কাছে মহান শুকরিয়া। আপনি ভাবুন তো, এই শহীদ জিয়া এই দেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেনাপ্রধান, তাকে তো আমরাই মারছি। ফালতু কথা বলে তো লাভ নাই। আমরা চাপাই দিই রয়ের গাড়ে, কে র? আমরা উই আর ফায়ার্ড হার হিম, আমরা মারছি তাকে। এই খালেদার সাথে যে অন্যায় আচরণ হয়েছে, তারপরে মিডিয়া ট্রায়াল করছে, যে পর্ণ ম্যাগাজিন দিয়া হয়েছে, যেটা মামুন খালেদ করছেন, এটা কি মানুষের পর্যায়ে পড়ে? জীবিত খালেদা জিয়া যাওয়ার সময় দেখতেছেন যে বাড়িটা চলে গেছেন। এই যে অনৈতিক আচরণ তার সাথে করা হয়েছে, যারা একটা বিধবা নারীর সাথে কাজ করতে পারে, এই তুলনায় আমি খুবই ছোট। ব্রিগেডিয়ার আদমি আমার মতো অনেক ছোট, এরা মানুষের পর্যায়ে পড়ে না। এই কুলাঙ্গারগুলি আমাদের সমস্যা। দেখেন, আর্মিতে বুঝে নেবেন, সেনাবাহিনীর মধ্যে পদাতিক বাহিনী, আপনার বাবা আর্মার্ড কোর, আর্টিলারি কোর, এর বেসিক ব্যাকবোন। মূল্যায়ন করলে এদের দিয়ে করতে হয়। কারা এই কাজগুলি করছে? মামুন খালেদ, সিগন্যাল কোর, আরও কিছু লোক যারা আছে, মানে যারা ঢাকা শহরে বেশি দিন থাকে, এদের এই সমস্যা। এরা মানুষ ছিল অমানুষ, এই জন্য এদের বিচার হচ্ছে। এরা কখনো আমার সামনে আসতে পারবে না, বা অন্য একটা ভালো অফিসের সামনে আসতে পারবে না, তাদেরকে জুতা পেটা করবে। থিংস আর ভেরি ক্লিয়ার, পরিষ্কার। আমার খুব দুঃখ লাগতো, আইসিডিতে একটা পুলিশ সদস্য বলতেছিলেন এক সময়, আমি তো ছিলাম না ওইখানে, আমি তো গুলি করি নাই, আমি যত রান গুলি আনছিলাম অত রান ফেরত দিছি। আদালত বলতেছে, ছবিতে আপনার মানে পত্রিকা আপনার ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি ওখানে ছিলেন, আপনার প্রতিরোধ করেন নাই, সুতরাং আমি দোষী। এটাই বাস্তবতা। মানে রং প্লেস রং টাইম, এরকম কিছু একটা। আঙ্কেল, আপনি আয়নাঘর নিয়ে কথা বলছিলেন, এরই সাথে যদি পসিবল হয় একটু যদি শেয়ার করতেন, আপনি তো অবশ্যই নিজে অনেক ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার দিয়ে গিয়েছেন, আপনার ফ্যামিলি কিরকম টর্চার এবং ইনসাল্টের মুখোমুখি হয়েছিল সেই সময়, এটা যদি আপনি শেয়ার করতেন। দেখেন, আমি একটা কথা বলি, যদি হৃদয় বিদারক, আমি চলে আসার পর শুনলাম আর কি, যে রুইমাছ ছড়ানো হয়েছে, আমাকে মেরে ফেলা হয়েছে, আমাকে পাগল বানায় ফেলা হয়েছে, আমাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের রুইমাছ ছড়াইছে। তা আমি খুঁজতেছিলাম ফিরে আসার পরে কে এই কাজগুলি করলো। আমার বাচ্চারা বাইরে গেলে পাগল খুঁজতো, পাগলটা বাবার মতো দেখায় কিনা। আমার বাচ্চা কলিং মিল দিলে তাকায় থাকতো আমার বাবা আসলো কিনা। বাইরে গেলে খুঁজতো বাবা কোন দিকে গেছে।
ভালো খাবার যেগুলো ছিল বাচ্চা সেগুলি খাইতে পারতো না, তো বাবা পছন্দ করতো। আমি গরুর মাংস খুব আমার পছন্দ, বাচ্চারা এগুলি খাইতে পারতো না। তারা এসি ছাড়ার আগে 10 বার চিন্তা করতো আমি এসিতে থাকবো, বাবা কেমন আছে, তারা এসি লাগায় নাই। এটা যে কি হৃদয় বিতরক আর যে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে পরিবারকে, এটা ভাষা প্রকাশ করা যাবে না। আমি খুঁজতে খুঁজতে বের করলাম আসলে কারা এই কাজগুলি করছে। আর্মির লোক এটা করে নাই। আর্মি, আমি গুম হওয়ার পরে আমাদের পরিষদ থেকে চিঠি দেয় হাসিন গুম হয়ে গেছে। সেনাপ্রধান জানেন, উনি এতটা ভীত মানুষ, যেন আজিজ লিখছেন হাসিন পিএমজি, অর্থাৎ উনি বলতে পারতেছেন না হাসিন গুম হয়েছেন, আমরা জানি। পিএমজি বলার অর্থ হলো গিয়া আমি জীবিত আছি, বুঝেন অবস্থাটা। এই হলো সেনাপ্রধান মেরুদণ্ড দাঁড় করাইছে হাসিনা, বিকজ এনারা সব অনৈতিক ছিলেন, তাই এইভাবে কাজ করাতে পারছেন। খুঁজতে খুঁজতে পাই আমি 2টা ছেলের নাম। একটা নাম হলো আপন, নানাভাবে এটা হলো জিয়াউল হাসানের আত্মীয়, দুঃখজনক। আমি চাই আগামীতে যেন এই জিনিসগুলি আর না হয়। প্রত্যেকটা পরিবারের কাছে সব আত্মীয় সমান। আর প্রকাশ্যে গ্রেপ্তার করেন, তাকে আইনে আওতায় নিয়ে আসেন, প্রমাণ করে জেল দেন, ফাঁসি দেন, অসুবিধা নাই তো। বাট এই ধরনের গুম করা, আপনি ভাবেন, কি বলবো আমি, আর এত কথা এত প্রকাশ্যে বলাও যায় না, ও দুঃখজনক। আপনি আমার ফ্লোরে শুয়ে আছি, আমি ঘুমাইতে পারি না, ছোট্ট একটা রুম, গরম, মানে ছাদের মানে পুরুত্ব মনে হয় 3 ইঞ্চি 4 ইঞ্চি, এডিশনাল বানাইছে 10টা রুম। সবচেয়ে খারাপ রুমটা ছিল আমার পাশে ছিল 2টা এক্সস্ট ফ্যান, এত জোরে শব্দ করতো আমার কানে, আমি শুনি না। এরা অমানুষ ছিল। এখন খারাপ লাগে, ওরা বলে আমরা জানি না। আমি গোয়েন্দাদের সাথে কথা বললাম যে এদেরকে 164 করুক, রাজসাক্ষী, অন্তত বেঁচে যাক অনেক কিছুই। তো রাজসাক্ষী না করলে, অপরাধ স্বীকার না করলে আমার মনে হয় দণ্ড কম হবে। এতে দণ্ড হওয়া উচিত। আমি দণ্ড দিয়ে আমি কি করব? যা আমার ক্ষতি হয়েছে এর তো রিপিটেশন আমি পাবো না, আমি রিটার্ন তো পাবো না। আর যাতে না হয় এই জন্য দরকার শিকার। দেখেন, আদালতের মধ্যে আমাদের আইসিটি মামলাগুলি চলতেছে। ওই মামলায় আমি দেখাইতেছি, আমি এই রুমে ছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা এখানে গেছেন, চিফ প্রসিকিউটর গেছেন, সকল প্রসিকিউটর গেছেন, ইনভেস্টিগেশন অফিসাররা গেছেন। আমরা দেখাই দিছি আমার এই রুম, অন্যান্য যারা ভিকটিম তারা দেখাইছেন এই রুমে আমরা ছিলাম, এখানে আমরা দেখা দেখি হয়। এরপর আদালতকে আমার প্রমাণ করতে হচ্ছে আমি গুম হয়েছি কিনা। বলেন, কোন দেশে বসবাস করতেছি? মেজাজ কেমন খারাপ হয়। আনবিলিভেবল। এবং তারা মনে করতেছে আদালতে আমরা প্রমাণ করবো এটা মিথ্যা। আমি বলছি আদালতকে, আপনি অনুগ্রহপূর্বক সরজমিনে দেখেন আদালত কতটুকু করবে আমি জানি না, বাট আমরা আন্দোলন করব, কাম অ্যান্ড ভিজিট। এবং বর্তমান গোয়েন্দারা চাচ্ছেন এনারা সত্য কথা বলুক আদালতে। এইখানে তো এড়ানো কায়দা নাই। আপনি অন্যায় করছেন, স্বীকার করেন যে শেখ হাসিনার জন্য করছি, আমার অপরাধ এইটুকুই, আদালত বিবেচনা নেবে। বাট না বললেন তো রেহানো মানে পার পাওয়া যাবে না। আমার কষ্ট লাগে আমাদের নেবারিং অফিসার, সেনেরা আদেশ মাইনে অন্যায় কাজ করছেন, না করলেও পারতেন। যে কাজগুলি হয়েছে এ তো আরও অন্যায় অনেক করছে ভাই, কি বলবো। আমি আমার নিজের বাড়ি বানাচ্ছিলাম ডিওএইচএসের, আমার সব কমপ্লিট, একটা ফ্লোর বিক্রি করছি, একটা ফ্লোর বাকি আমার লাগবে না, আমি মোটামুটি এখন আমি এটা করতে পারি না। মানে আমার একটা ফ্লোর তো আমার লাভ হইতো 2 কোটি টাকা, এটা আমার ফিজিক্যাল লস। সরজমিনে বাইরে মাইক বাদ দেন, ওগুলি যা হয়েছে ফিজিক্যালি আমার 2 কোটি টাকা লস। এটা তো আমার আর্ন করছি। এই গোয়েন্দারা কি করবে? এদের তো দণ্ড হওয়া উচিত, আসলে দণ্ড হওয়া উচিত। তোমরা এত বাড়ছো কেন? এত লজ্জা লাগে এখন আমার যে গোয়েন্দারা ব্যাংক দখল করছে। এটা কি আমাদের দায়িত্ব ছিল? কার জন্য করছে? ব্যক্তি লাভবান হয়েছেন, ওনার জন্য প্রতিষ্ঠানগুলো এই সমস্যাগুলো হয়েছে। ওখানে আঙ্কেল আমরা কেউ ঘুমাইতে পারতাম না, হোল নাইট কান্নাকাটি চলতো, ভয় আতঙ্ক থাকতো। পায়ের শব্দ শুনলে ভয়ে ভুকে আমারও তো আসতো না, মাঝে মাঝে প্রথম দিকে আসতো, এই বুঝে আমাকে নিয়ে যাবে মারার জন্য।
কি একটা ভয়ানক পরিবেশ বোঝানো যাবে না। এটা অকল্পনীয়। আপনার এই স্টোরিটা শুনে একটা কথাই মাথায় আসে, তারা আপনাকে বন্দি করে রেখেছিল, কিন্তু সত্যকে ধামাচাপা দেওয়া কোনো সময় সম্ভব না। দ্য ট্রুথ অলওয়েজ প্রিভেলস। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না হাউ ইমোশনাল I get after hearing such stories. I hope the Almighty makes the rest of your life and your family's life easy. আঙ্কেল, আমরা একটু 2024 সালের জুলাই রেভলিউশন নিয়ে আলোচনা করতে চাই। আর্মিজ রোল ডিউরিং দ্য রেভলিউশন, আপনি সেটার বিশ্লেষণ কিভাবে করবেন? অ্যাট দ্য সেম টাইম অনেকে যারা ছিল আন্ডার দ্য আর্মিজ শেল্টার ওয়ার এবল টু ফ্লি দ্য কান্ট্রি, দ্যাটস হোয়াট উই হিয়ার। এটা দায়ভার কি আর্মি কি নিতে হবে নাকি? এটা নেসেসারি ছিল টু অ্যাভয়েড ফার্দার ব্লাডশেড? আপনি কি মনে করেন? দেখুন, আমরা তো বাংলাদেশের সেনাবাহিনী ছিলাম না, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ছিলাম না, আমরা ছিলাম দলীয় সেনাবাহিনী। পরিষ্কার কথা, আমরা ছিলাম দলীয় সেনাবাহিনী, দলীয় পুলিশ। ওই দৃষ্টিকোণ থেকে আলোচনা করে যখন দেখা গেল যে ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে ছাত্রদের গায়ে শক্ত অভিযান নেওয়া হচ্ছে বা গোলাগুলি করা হচ্ছে, তখন বাবারা দাঁড়ায় গেছেন, ইয়াং সেন অফিসার দাঁড়ায় গেছে, কাকে গুলি করব? তার বোনও তো ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু জেনারেলরা কেউ কিন্তু প্রতিবাদ করেন নাই, মুখে মানে স্কচটেপ লাগাই বসেছিলেন। কোনো জেনারেল প্রতিবাদ করেন না, এটা আমরা উচিত না। মনে প্রাণে তারা চাচ্ছেন না, কিন্তু বলেন নাই, এটা অপরাধ। তারপরে এই ইয়াং অফিসাররা চায় নাই বিধায় সেনাপ্রধান বাধ্য হয়েছেন, নট ভলেন্টারি, সেনাপ্রধান বাধ্য হয়েছেন। উনিও চান না এই কিলিংটা, বাট কিছু বলতে পারতেছিলেন না। আমাদের সেনাপ্রধানদের এমন করা হয়েছে, তুমি আমার চাকর, রাজনীতিবিদদের ধারণা। আপনি দেখেন নর্থ নিউজ প্রকাশ করতেছে যে সেনাবাহিনী চেষ্টা করলে হাসিনাকে রাখতে পারত, সেনাপ্রধানরা কপারেট করলে। কি কপারেট করবে? সেনাপ্রধান কি মানুষ মারবে? এটা তার দায়িত্ব, নির্দেশের জনগণকে মারা? না, ভারতের সেনাবাহিনী তাই করে। 1,500 মানুষ মারা গেছে, তারপরেও নর্থ ইস্ট নিউজ চায় আরও মানুষ মারলে হয়তো হাসিনা থাকতো। চিন্তা করেন, এই মানসিকতার ফসল হলো গিয়া, মানে এই মানসিকতা হলো কি ভারতের। এর আজীবন শত্রু, তাদেরই প্রোডাক্ট হলো হাসিনা। এখন সেনাবাহিনীর 2 তারিখ কর্নেল হক আমরা মিলে মিরপুর ডিএইচএসে শোডাউন হয় বিকালে, ছাত্ররা নামে আমরা ব্যানার ধরে 2 তারিখে। 3 তারিখে এই ব্যানারটাই নিয়ে যাওয়া হয় মহাখালী ডিওএইচএসে। ওখানে নিচের একটা অংশ লেখা হয়, 1 দফা 1 দাবি, হাসিনা তুই এখন যাবি। কলমে মার্কার পেন আমার ছিল, ওই অন্যান্য অফিসাররা দেখতেছিল। তারপরে জামিল লি হাসান থেকে অন্যান্য সারা সবাই এটা শোডাউন করলো, প্রচার হয়ে গেল যে মহাখালী ডিউচেস মানে নার্ভ সেন্টার, প্রচার হয়ে গেল আর্মি আছে সাথে। 4 তারিখ 5 তারিখে আমি প্রথম থেকে আমি ছিলাম ওইখানে, থাকতাম সারাদিন, সন্ধ্যার সময় আসতাম কর্নেল হকের বাসায়। আমরা বহুত চেষ্টা করতেছিলাম হককে সাথে ম্যানেজ করে আগেই আমরা জয়েন করে ফেলি ছাত্রদের সাথে। কর্নেল হক সাহস পাচ্ছিলেন না, রাতে তার সিনিয়ররা গাইড করতে পারেন নাই। কারণ স্যার একটা স্টেটমেন্ট লেখে, আমরা তো মাইক ঘোষণা দিয়েছিলাম 2 তারিখে, এক কথা ঘোষণা করতেছি একদম সুন্দর করে, এবং ওই সব লেখা হয়েছে। এই লাইনটা ঠিক নেই, মানে আরেকদিন নষ্ট, সব ঠিক আছে, উপরের অংশ বাদ দাও। এই সিনিয়রদের কাজ হলো এগুলি। আমি স্যারকে বললাম, যত সিনিয়র তত কনফিউজ, যত জ্ঞানী তত কনফিউজ, আমরা যা বলি তাই করবো। পরে বাধ্য হইয়া হক স্যার 2 তারিখ এটা করলেন। সিনিয়রের অনেক চিন্তা চেতনা, ভাষা নিয়ে অনেক সমস্যা, রাগ করা যাবে না। আরে যুদ্ধ করতে না আমরা তো ভাষা থাকে না, ভাষা থাকে না, তখন তো এটাই বলতে হয়। তা আমার যে স্পিরিট, কর্নেল হকের যে স্পিরিট, এর সাথে সিনিয়রদের স্পিরিট মিলে না। এবং কর্নেল হক গেছেন অনেক জেনারেলের বাসায়, না ঠিক হবে না, তুমি দিতে পারো না, তোমার একটা দল বানাতে গেলে রেজিস্ট্রেশন লাগবে। এই কি আবল তাবল কথাবার্তা। আমাদের মধ্যে মৌন ঝগড়া হইতো, বাট সিদ্ধান্ত আসতো। বাট যেই কথাটা বলবো, 5 তারিখ দুপুর পর্যন্ত বিশ্বাস করেন, আমি 4 তারিখ 5 তারিখ নিচে বসা আছি ফার্ম গেটে, আমি শাহবাগ এলাকায়,
হুম ক্লান্ত হয়ে বসে আছি, ভ্যানালা শশা কেটে আমাদের দিচ্ছে, কোনো পয়সা নিচ্ছে না। আপনি ভাবেন অবস্থাটা কি? অ্যামেজিং। কত হৃদ্যতা মানুষ, আমাদের বাঙালি কত হুম। হৃদ্যতা। সে পয়সা নিচ্ছে না, সে মনে করে আমি এটা করছি। সেনাপ্রধান আপনি তো ইগনোর করতে পারবেন না, আপনি তো ড্রোন উড়াইছেন, আপনি তো ট্যাঙ্ক এপিসি নামাইছেন। কেন? আমরা কোন পাওয়ারে? আপনি তখনই গুলি করতে পারেন যখন সেলফ ডিফেন্স প্রশ্ন আসবে। কোনো বিল্ডিং ভাঙচুর হইতো তখন বলতেন না, তা তো হয় নাই, ইউ ক্যানট ফায়ার, ইভেন পুলিশ ক্যানট ফায়ার, সেলফ ডিফেন্সে ফায়ার করতে পারে। হুম অনেকের অনেক মিথ্যাচার আছে স্নাইপার রাইফেল নিয়ে। স্নাইপার রাইফেল পিছন থেকে মারতে পারে, দূরের থেকে মারতে পারে, বাট মূলত এই দর্শনটা হলো নেতাকে আহত করা যাতে মাস কিলিং না হয়। এইটা নিয়ে প্রপাগান্ডা স্নাইপার রাইফেল। নো, স্নাইপার রাইফেল অনেক দূরত্বে দেখতে পারে, আইডেন্টিফাই করে, খুব ক্যালকুলেটিভ নেতাকে আহত করার জন্য চেষ্টা করে যাতে আন্দোলনটা ভেঙে যায়। তারপরও একটা গুলি একটা মানুষ মারা যাওয়া দায় নিতে হবে, দলের নেতৃত্বে ছিলেন হুম আপনি। ডোন ওরাইয়া দেখছেন কোথায় লোক আছে, সেখানে গাইড করছেন। আজকে না হোক কালকে রিপোর্ট হবে। এই বিপ্লবের মধ্যে 626 জন সেনাবাহিনী আশ্রয় নিয়েছেন। কোন প্রোটোকলে আপনি ছাড়লেন? আপনি ভালো করে জানেন মনির কী করছে, আপনি ভালো করে জানেন মনির কী করছে, আপনি ছেড়ে দিয়েছেন। আপনি জানেন আপনার বন্ধুরা ডিজে ভাই এরা ছিলেন যারা সব ভারতে আশ্রয় নিয়েছে। আমাদের লজ্জা লাগে না? আমার ডিজে ভাই হাইয়েস্ট পসিবল ম্যান গোয়েন্দাদের আশ্রয় নেয় ভারতে। আমরা কোথায় ছিলাম? আমরা মূল্যায়ন করতে পারতেছি না আমি স্বাধীন দেশ ছিলাম কিনা। এদের নিয়ে কথা নেই, প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত এদের। কি কামে তোমাদের এত পয়সা নষ্ট করলাম সেনাবাহিনী রাইখা? সেনাপ্রধান উনি যাই করছেন, বিপ্লবের শেষ মুহূর্তে উনি আইছেন, চেষ্টা করছেন না করার জন্য। আমি সাবাস করি, ধন্যবাদ দিই। কিন্তু ডক্টর ইউনূস সেনাপ্রধানের মতবাক্য ছিল, সেনাপ্রধান চান নাই ডক্টর ইউনূস আসুক। ওনার বক্তব্যে উনি বলছেন সেনাপ্রধান চান নাই এইভাবে নির্বাচন হোক, ইনক্লুসিভ নির্বাচন হবেন। অর্থাৎ উনি ভারত প্রেম ছিল, হাসিনা প্রেম ছিল, হইতেই পারে, বাট তাকে আমরা বাজারজাত করতে পারে নাই ডক্টর ইউনূস। ও একটু কথা শুনতেছে না, তাকে হাতে নিয়ে দায়িত্ব, তাকে সবসময় সাথে নিয়ে চলা উচিত ছিল, তার সকল সিদ্ধান্তে তার রাখা উচিত ছিল, তা করে নাই। তাকে অনবোর্ড করতে পারে না বিপ্লবের সাথে, যার জন্য সে একদিকে আর ডক্টর ইউনূস ছিল আরেক দিকে। এটা আমাদের বড় ব্যর্থতা ডক্টর ইউনূসের, বিপ্লবের। বাট অপরাধ যদি বলেন ওইটুক বলবো, একটা ক্যান্টনমেন্টে একটা সৈনিক বাইরেতে পারেন, একটা গুলি করার অধিকার তার নাই। দেশের শত্রুর জন্য, অর্থাৎ সীমান্তের ওপারের জন্য আপনি এগুলি কেনা হয়েছে, দেশের জনগণ মারার জন্য করা হয় নাই। কতটুকু করছে, কি করছে, বড় জিনিস হলো আমরা নিজেরাই প্রত্যেক সমন্বয় করছে। কোর কমিটিতে ছিলেন, কোর কমিটির লোকগুলি কোথায়? তারা কেন প্রতিবাদ করে নাই? এইটা মূল সমস্যা হলো আর্টিকেল 45, যেটা আমাদের মৌলিক অধিকার দেয়। আমার পছন্দ হচ্ছে না, কি করবে হাসিনা? চাকরি বের করে দিবে বড় জোর, তো আমি আদালতে গেলে আমি ক্ষতিপূরণ পাবো। এটা থাকলে আর কোনোদিন আমাদের সেনাবাহিনীকে বিপদগামী করতে পারবে না। আমরা করে ফেলছিলাম, কিন্তু সরকার আমাদের সেনাবাহিনী চায় নাই। আলী রিয়াজ কনভিন্স ছিল যে এটা লাগবে আর্টিকেল 45। আমি আমার দেশের জন্য জীবন দিব, দেশের আমি সেকেন্ড ক্লাস নাগরিক, এটা তো হইতে পারে না। এটা তো কাব্য না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই গত 16-17 বছরে আপনার কি মনে হয়েছে আর্মিতে কোহেশন কমে গিয়েছে? অফিসার্স রিলেশনশিপ টু দেয়ার আন্ডার কমান্ড অথবা অফিসার টু সোলজার রিলেশনশিপের একটা অবনতি হয়েছে? অবশ্যই, অবশ্যই। আপনার দেখেন, যুদ্ধ এমন একটা জিনিস, এখানে কিছু ব্যাপারে আমাদের ভালো সৈনিক দরকার, শিক্ষিত সৈনিক দরকার মিশন টিশনে, বাট রেজিমেন্টে তাকে যোদ্ধা বানাতে গেলে জিনিসটা দরকার যে সারাদিন ফায়ার করবে, ও ফায়ার এঞ্জিন থাকবে। এগুলি আমরা করি নাই তো। এবং বন্ডেজটা কখন হয়? অফিসার সৈনিক একসাথে থাকলে হয়। এই জিনিসটা সৃষ্টি হয় নাই। আমার খুব দুঃখ লাগছে, আমি হিল ট্রাসে দেখছি, খুব কষ্ট পাইছি। অফিসারের ভাত একরকম রান্না করে, সৈনিকের ভাত একরকম রান্না করে। নো, ঈশ্বর এক।
সবার জীবন, সবার আত্মীয় স্বজন, পরিবারের কাছে এক, তো খাওয়া দাওয়া এক হবে। একজনে এগুলি হয়তো আগেকার দিনে আমাদের খেয়াল আছে, আমাদের সিনিয়ররা প্রমোশন দেওয়ার আগে জিজ্ঞেস করতেন তোমার ওই সৈনিকের কি বাড়ি কোথায়, তোমার ওই বাড়ি কোথায়, বিয়া কয়টা করছে। এখনকার অফিসাররা সেটা দেখে না, কারণ আমরা আমেরিকান আর্মির মতো হওয়ার চেষ্টা করতেছি, কম্পিউটারাইজ। আসলে আমাদের দেশের জন্য রেজিমেন্টেড আর্মি দরকার, সৈনিক অফিসার এটা আলাদা ক্লাস। যেন আমি বিয়ার পর আমার বউকে বলছি, দেখো আমি যুদ্ধক্ষেত্রে মারা গেলে আমার এই সৈনিক আমার লাশটা নিয়ে আসবে, তার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, তোমার ঘরে যাই আছে তাই দিবা, পানি থেকে পানিটা দিবা, সে তা মেনটেন করতো। এটা বুঝতে হবে। কিন্তু আমাদের অফিসারদের আমি দেখতেছি সৈনিক টলে নিয়ে ঘুরতেছে ইউনিফর্ম পরা বাজার করার জন্য। দিস ভেরি ব্যাড, এটা আমি কখনো মানতে রাজি না। আপনার মাল আপনার টানবেন, সৈনিকদের টানাবেন কেন? অফিসার হিসাবে ঠিক আছে, সিভিল কাপড় দুজন থাকেন, বাট ইউনিফর্ম পরে না। আপনার সৈনিক ইউনিফর্ম পরে মাল টানবে না। মানে অ্যাট টাইমস হয়তো বা মেয়ে অফিসার বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাবি দেখি, ভাবি আছেন আর সৈনিক ট্রলি টানতেছে, আর কি আশ্চর্য! এই খাবার দাবার জিনিস দেখাইতে হয় না, অহংকার হয়, ওর মধ্যে লোভ জাগে, ও বেশি বেতন পায়, আমি খেতে পারতেছি না। দিস ইজ নট। আমি এই নিয়ে জানি ইকবাল করিম ভূঁইয়ার সাথে কথা বলি, ঠিক কথা বলছে হাসিন, আমি তো এটা নোটিস করছি, বাট ঠিক তো করতে পারতেছি না, পারি নাই। আসলে সত্য, সৈনিককে ওই তাকে সম্মান দিতে হবে। সে সৈনিক হয়েছে বলেই খালি ঘাস কাটবে, তার মূল্যবোধ আছে, তার নিরাপত্তার জন্য ঘাস কাটবে, ঠিক আছে, বাট সে তোমার কাজ করবে ওইটুক যেটুক তার দরকার। বাট বাজার হাটটাকে দিয়ে করানো যাবে না। টুকটাকে সিগারেটটা আইনা দে, আমরা যেটা করি এই সিগারেটটা আইনা দিও বা ওইটা আইনা দিও, এই মধ্যে সীমাবদ্ধ। আমি বাসার বাজার করব আর সৈনিক ইউনিফর্ম পরে হাঁটবে, এইটা যায় না। দুইজনে ইউনিফর্ম পরলে চলে, তাও খারাপ দেখা যায় মনে করি। আমার মাল আমি টানবো, সৈনিকদের টানাবো না। যেহেতু সিভিলিয়ানরা ওখানে আছে দেখতেছে, এটা দৃষ্টিকটু, তাকে আমি ওখানে ছোট করব না। অ্যাবসলিউটলি আঙ্কেল, আপনি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করেছেন। আপনি যেগুলো পয়েন্ট বলেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি কিভাবে আসলে আচরণ করা উচিত। হয়তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই রিলেশনশিপটা আসলে আমি যেটা দেখে বড় হয়েছি সেখান থেকে অনেকটাই দূরে চলে এসেছে। দিস ব্রিংস মি টু মাই নেক্সট পয়েন্ট, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের চারিদিকে যদি শত্রু থাকে, আমরা শত্রুকে মোকাবেলা করার জন্য কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি উইথ ইমিডিয়েট এফেক্ট? আমাদের সেনাপ্রধান রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের যদি একটা ওয়েল ইকুইপড এয়ারফোর্স থাকতো তাহলে রোহিঙ্গা ইস্যু হয়তো হতো না। ইন রিসেন্ট টাইমস উইথ সো মাচ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের ডিফেন্স ফোর্স অ্যান্ড পলিসি কি একদম ইরেলেভেন্ট হয়ে গিয়েছে নাকি? রিসেন্টলি আপনি জানেন ইন্ডিয়া তাদের ব্যালিস্টিক মিসাইলও টেস্ট করেছে এট দ্য বে অফ বেঙ্গল। শুড বাংলাদেশ বি ওয়ারিড অ্যাবাউট দিস? দেখেন, এই সেনাপ্রধান আজ কতদিন ধরে জেনারেল, উনি যখন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল, আজকে 16 বছরে উনি জেনারেল। উনি জানতেন না এই সমস্যাটা আমাদের কিছু নাই? উনি কি একবারও বলছেন হাসিনাকে করা উচিত? কোনোদিন তো বলেন নাই। আমরা কি কোনো জোর দিয়ে বলছি আমার এই জিনিসটা দরকার? আমরা এই কাজটা করছি, হাসিনা আইসে তাকে একটা 5 স্টার টুপি বানাই দিছি, জ্যাকেট বানাই দিছি, ম্যাডাম পরেন। ইউনিফর্মটাকে আমরা অপমানিত করছি। আপনার কেমন করে পারেন এই ইউনিফর্মটা হাসিনাকে দিতে, যে ইউনিফর্ম আমাদের বিডিআরে 57 অফিসার মারছে, 57 জন অফিসার মারা গেছে বিডিআরে, এই হাসিনা। সবাই জানতেন না আওয়ামী লীগ জড়িত? আমার বলেন কোন জেনারেল জানতেন না? আজকের জেনারেল ওই সময় ছিলেন, সেনাপ্রধান থেকে শুরু করে এই আওয়ামী লীগ জড়িত এই বিডিআর কিলিংয়ে। আমরা কতটা গাদ্দার, নিমুখ হারাম। যখন আমরা নিজের সাথে গাদ্দারি করি তখন জনগণের কি আস্থা থাকবে আমাদের প্রতি? আমাদের এই জন্য বলে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সবাই ডোনেট করেন সমরাস্ত্র কেনার জন্য। আমি ডোনেট করবো, সশস্ত্র বাহিনীর অ্যাকাউন্ট থাকবে, সবাই ডোনেট করবো, দেশ বেশ থেকে সেনাবাহিনী ফাইটার কিনতে হবে। ওই আমলাদের চক্করে পড়তে চাই না, কমিশন বাঁধতে চাই না। সেনাপ্রধানের র্যাঙ্ক টাকা করেন, মন্ত্রী পদে অর্থাৎ ডিফেন্স মিনিস্টার সেনাপ্রধান হবে। আমি আবারও বলি, ডিফেন্স মিনিস্টার সেনাপ্রধান হবে, আমলা দরকার নাই। পুলিশের হোম মিনিস্টার, মানে হোম মিনিস্টার তো পুলিশই হয়, মানে মন্ত্রী হয়। বাট আমি বলতে চাচ্ছি যে
পুলিশের যে সেক্রেটারি, পুলিশের যে হেডকোয়ার্টারে, ওটা সিভিলিয়ান। ওয়াই আমলা থাকবে কেন? পুলিশ কি কম বুঝে? রিটায়ার অফিসারকে দেন, আইজিপি পাশাপাশি ও হোম সেক্রেটারি। সকল ক্ষেত্রে আমলারা ঢুকে আছে। নির্বাচন করবেন কমিশন, ওইখানেও আমলা, ওইখানেও আমলা। তো এই দিকে হবে না, তো আমলাকে টাইট করতে হবে। তোমার একটা পেশা না, সব জায়গায় আমলাগিরি দরকার নাই। ওই আপনাদের মনে করেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, ডাক্তারের কি কম বোঝে? ভালো বোঝে। এখন হচ্ছে কি, আমাদের এন্টি ট্যাঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ এন্টি এয়ারক্রাফটের জন্য আমাদের রাডার দরকার, গাইডেড মিসাইল দরকার। পাকিস্তানে আদলে আমাদের কি বানাইতে হবে। আর পাকিস্তানকে আবদার রিকোয়েস্ট করতে হবে, ৭১-এর পূর্বে এটা আমারই ছিল রে ভাই, আমি ৭.৫ কোটি, ডিসকাউন্ট দিয়ে দাও। ডিসকাউন্ট দিয়ে দিবে। সমস্যা হলো আমি আরো বলি, বাড়াইয়া বলে আমি কমিশন পাবো। সমস্যা তো ওই জায়গায়। এবং পাকিস্তান সেটা মানবে? আমরা পারি সেটা করতে? আমাদের সেই মিলিটারি অফিসাররা পারবে? এই রাজনীতিবিদদের ঢুকে বেদার লাগাই দেয়। এই জন্য বলি, আমাদের ডিফেন্স মিনিস্টার, সেনাবাহিনী হইলে করাপশন কমবে, আমরা 2 গুণ জিনিস কিনতে পারবো, ডাবল আইটেম, সস্তায় লোনে। আর আমার দর্শন ভিন্ন। আমার দর্শন হলো কি, আমি কিনবো কম, আমি জায়গা লিজ দিব। আমি লালমনিরহাট লিজ দিব চীনকে, পাকিস্তানকে, তোমরা ডেভেলপ করো, তুমি আমার প্রতি বছরে এত টাকা করে দিবা। 10 বছর পরে আমি ওইটা বুঝে নিব, লিজ দিব। আমাদের কমন এনিমির তো সুবিধা বেশি। চীনেরও এনিমি ইন্ডিয়া, পাকিস্তানেরও এনিমি ইন্ডিয়া, আমারও এনিমি ইন্ডিয়া। তা আমি খালি খালি পয়সা ঢালবো কেন? আমি এটা ওই রেন্টের মতো, আমি বর্গা দিব, ইজারা দিব, তুমি থাকো 10 বছর, ডেভেলপ করো, আমিও করব। এইটা হলো কি লেমন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্বল্প খরচে আমি যত বেশি নিতে পারি, পরে টাকা দিব, দরকার তুমি লোক থাকো। এইটা হলো সহজ সমীকরণ। এবং আমার দেশ বাঁচার জন্য আমি মনে করি, সেনাবাহিনী আমরা সবাই মনে করি একটা প্যাক দরকার। এত বড় শক্তি ভারত, আসলে ভারতের শক্তি ভারত আমি আমলে নেই না। তো ভারতের ওই দেখেন, ওই 47 সাল থেকে অদ্যাবধি ৭১-এ তারা আমাদের বিজয়টা ছিনিয়ে নিয়েছে, এছাড়া কোনো ক্রেডিট নেই। শেখ মুজিবুর রহমানের সময় ভারত আসতে পারে নাই, আপনার এরশাদ পতনের সময় ভারত রক্ষা করতে পারে নাই, আর 24 তো দেখছেনই, এটা বাড়াবাড়ি করে। ওই সক্ষমতা তার নাই। বাংলাদেশের মানুষ, ওরা তো আসবে এয়ারক্রাফট দিয়ে, প্যারাসুট দিয়া। তো বঙ্গবীর আমাদের যে উনি কাদের থেকে প্যারাটুপার দেন, সম্বর্ধনা জানাইয়া নিয়ে আসেন, চলেন। এবার তো তা করবে না বঙ্গবীররা। অনেক বঙ্গবীর আছে, পিটাইয়া মেরে ফেলে জায়গাতে ভারতকে। তা আমি মনে করি আমাদের সমরাস্ত্র কেনা দরকার, পুরো বাংলাদেশের জনগণকে সমরাস্ত্র ট্রেনিং দেওয়া দরকার। একটা সুন্দর সার্টিফিকেট থাকবে, যার একটা গ্রহণযোগ্যতা থাকবে যে কোনো জবে, তাইলে সে ট্রেনিং নিবে, গর্ববোধ করবে। তার একটা হালকা ভাতা দেন, যেটা রিজার্ভ ফোর্স হিসেবে কাজে লাগবে। টাকা তো কম নাই, ওই টাকা অনেক আছে, আমরা চাইতেও পারি না। এই যে বললাম, সেনাবাহিনীর জন্য একটা অ্যাকাউন্ট দরকার। আমরা তো ভিক্ষা করে সৌদি আরব থেকে মসজিদ নিয়ে আসি, তখন বলবো ভাই একটু আমরা এখানেও দেন। সম্ভব, সবই সম্ভব। আমরা বিদ্যুৎ বিল থেকে 1 টাকা 2 টাকা করে নিতে পারি, বহু টাকা, বহু লোক দিবে, কোনো সমস্যা নাই। বাট দেশ গড়া সম্ভব। ফ্যান্টাস্টিক। দেশের ডিফেন্স নিয়ে যেটা আলোচনা করছিলাম, আমাদের ইন্টেলিজেন্স উইং এর প্রুডেন্ট থাকাটা অত্যন্ত জরুরি। আমাদের DJ5 NSI কি কেপেবল অফ ডুইং ইট? আমরা জানি যে এই ইনস্টিটিউশনগুলো থেকে অনেক অফিসাররা বিতর্কিত হয়ে গিয়েছে এই গত 15-16 বছরে হয়তো। তবে দেশের স্বার্থে এই ইনস্টিটিউশনগুলো কি প্রোটেক্ট করা অনেক জরুরি নাকি? দেখেন, আগেই করতে হবে মাইন্ড সেট আপ চেঞ্জ করেন। আমরা মাইন্ড সেট আপ চেঞ্জ করেন, ভারত আমার শত্রু। যখন ভারত সঙ্গে শত্রু মনে করবেন, তখন সেনাবাহিনী দরকার, সেনাবাহিনীকে ইকুইপ করা দরকার, ইন্টেলিজেন্স দরকার। এই ইন্টেলিজেন্স অ্যাডক হবে না, আওয়ামী লীগ বিএনপি পার্টি হবে না, এটা পার্মানেন্ট পার্টি হবে। এটা পার্মানেন্ট পার্টি হবে, পার্মানেন্ট পার্টি হবে। ইন্টেলিজেন্স গ্রুপটা সম্পূর্ণ পার্মানেন্ট, অ্যাডক সিস্টেম চলবে না। তারা ওইখানেই জয়েন করবে, ওখান থেকেই মারা যাবে, মিলিটারি ট্রেনিং নেবে, বাট ইন্টেলিজেন্সে কাজ করবে। আমার দেশে ইন্টেলিজেন্স চিন্তা করে, আমার চেয়ারটা আগে হওয়া দরকার ছিল, আমার পে স্কেল এখানে মিটিংয়ে গেছে। সে একবারও চিন্তা করে না তুমি হইতে পারো জেনারেল বা ব্রিগেডিয়ার কর্নেল, তোমাকে একটা মুদি দোকানদার হিসেবে থাকতে হবে ভারতে।
আমাদের এত স্কোপ আছে, আমাদের ধর্মীয় নেতারা যান তবলিগ জামাতে ভারতের, আমাদের প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করে নিয়ে আসা উচিত। এই পাড়াটা নদিয়ার এই এলাকাটা হলো মুসলমান, এই ইমাম সাহেবের নাম্বার এইটা, এই ইমাম সাহেব এই কমিশনের নাম্বার এইটা, আমাদের আছে নাই? একবার ওই চিন্তাই নেই আমাদের। আসলে আমাদের ইন্টেলিজেন্স ছিল অ্যাডক, ভারত যা শিখাই দেবে তাই করবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের প্রশিক্ষণ নিয়ে, দেশীয় প্রশিক্ষণ, আমার আমেরিকা প্রশিক্ষণ দরকার নেই, দেশীয় প্রশিক্ষণ, কালচার, যে কালচারের মধ্যে বলি আমরা হানি ট্র্যাপ, এইসব থেকে বেরিয়ে আসার জন্য আমরাই হানি ট্র্যাপে ফেলাবো ভারতকে, সম্ভব। আমরা মাইন্ড সেট আপ চেঞ্জ করেন। আমরা ভারতে প্রথমেই বলি ভারত ও বিশাল দেশ, নো, ভারত দেশ বড় হইতে পারে, কিন্তু জাতিসত্তায় আমরা বাঙালি অনেক বড়, 20 কোটি বাঙালি। আমরা এক জাতির দেশ, এটা ভুলে যাই। আমি প্রায় বলি এক জাতির দেশ পৃথিবীর ইতিহাসে কোথাও নাই, একদম পিওর একটা জাতি। এটা শক্তিটাই অন্য, এইটা ভারতকে শিখাতে হবে। আমি চিকেন নেক বলি তো, এখন মালদা নদিয়া এটা হলো গিয়া কোমরের মধ্যে, সুতরাং এটা গেলে ভারত শেষ। আমাদের এই জায়গায় আমি সবসময় বলি, আজকে বলছি, পশ্চিমবঙ্গ হলো সুভাষ বসুর দেশ। সুভাষ বসুর ভয়ে ব্রিটিশরা ক্যাম্প থেকে, তাঁবু থেকে বেরোতে না রাতে বেলা, তার ভয়ে। সেই দেশ স্বাধীনতা ধারণ করবে, নজরুলও তাদের ছিল, মানে আমাদের সবারই, বাংলার নজরুল, সুভাষ বোস, তারা এখন নতজানু হইতে হইতে দিল্লির নতজানু হইয়া আছে। বাংলা ভুলা হিন্দিতে ভাষণ দেয় শুক্ররঞ্জন বালি, আর এই সীমান্তে অপকর্ম করে, যেটা দুঃখজনক। বাট আমি মনে করি ওরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছে। পাকিস্তানের সময় আমাদের পূর্ববঙ্গ তারা শাসন করছে বলি আমরা, বাট লজ্জাজনক। পাকিস্তান আমাদের ইপিআর ছিল, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। পশ্চিমবঙ্গের কলিকাতার আছে বাঙালিদের, বলেন তো? নাই তো। বাঙালি বিএসএফ নাই, বাঙালি রেজিমেন্ট নাই, এইটাও তারা বোঝে না। এটা থাকলে বুঝতো আমার স্বাধীনতা দরকার, আমি বাঘের মতো বাঁচবো, মাথা নত করে বাঁচবো না। তারা তো সুভাষ বোসকে অপমানিত করতেছে। ওখানে সকল জমিদাররা বসবাস কলকাতায়, কিন্তু তারা ওই নতজানু চেতনায় আছে। আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী দেশের রাজ্যের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, দিল্লির সাথে না। দিল্লি তার চরিত্র পরিবর্তন করতে হবে, এবং আমরা ওইভাবে ডেভেলপ হব, যার দর্শত্ব যা আছে সেটাকে কাউন্টার করে। আমাদের মিডিয়া এখন ভেরি অ্যাক্টিভ, তোমরা এগুলি করতেছো, দরকার আছে তো। কারণ আমরা এত আবল তাবল বকে, শুক্ররঞ্জন বালি চিটাগাং নিয়ে নিব, উত্তরবঙ্গ নিয়ে নিব, আমাদের কোনো মিডিয়া বলে না। আমরা বলার জন্য প্রস্তুত আছি, আমরা অনেক অফিসার, মিডিয়া পাই না বলার জন্য। তা আমাদের বলতে হবে, বলেন আঙ্কেল আপনি, আমাদের মিডিয়া বলতে হবে, কথা আমরা বলবো, দেখি কি করার আছে, ভারত কি করতে পারে, দেখছি কি করার আছে। তা আমি মনে করি এখন এই যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম জীবন দিছে, তাদের কাছে আমার স্যালুট। তাদের জন্য আজকে কথা বলতে পারতেছি। আমি যে কতটা শুক্রিয়া করি এদের জন্য, আল্লাহ শান্তিতে রাখো এদের, এদের জন্য আজকে আমরা স্বাধীন। অ্যাবসলিউটলি আঙ্কেল। আমার অ্যাকচুয়ালি নেক্সট পয়েন্টটাই বিফোর উই র্যাপ আপ, সেটা ছিল হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। আমরা কি এখন পুরোপুরি সেই ফ্রিডম অফ স্পিচ পেয়েছি, নাকি উই শুড স্টিল বি ওয়ারিড? আপনার কি মনে হয়? আমরা আশাবাদী, শাসক চাইলেও এখন করতে পারবে না। আগে হাসিন যাইতে পারতো না রাজু ভাস্কর্যের কথা বলার জন্য, এখন সবখানে যাই কথা বলি, এবং ভালোভাবে বলি। আমি জানি ওনারাও মানুষ, ওনারাও নির্যাতিত। আজকে জামাত বিএনপি দুইজনই হলে মজলুম। সুতরাং ঝগড়াঝাটি যাই করি, ঐক্য থাকবো। এই সরকার কিন্তু আওয়ামী লীগকে ব্যান করছে, এই সরকার পদ্মা ব্যারেজ বানাচ্ছে, ব্যারেজ চিন্তাই করা যায় না। আমরা তিস্তা ব্যান হইতেছে। আমার মনে হয় সরকার লাইনে আসবে। ভারত অনেক ন্যারেটিভ দিতে পারে, ভাই আপনার কথা তো শুনছি, জনগণ তো মানে না, আপনার জন্য কি আমি ক্ষমতা হারাবো? এটা পয়েন্ট হলো গিয়ে বিএনপির পয়েন্ট। ইনশাল্লাহ শহীদ জিয়ার ছেলে খালেদা, আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, ডিএনএ 2টার ছেলে 1জন, তার মধ্যে পারফেকশন থাকবে ইনশাল্লাহ। ওনার পরিবার, স্ত্রী ভালো জ্ঞানী মহিলা, মেয়েটা
অন্তত বাপ ভুল করলো মা মেয়ে সোজা করে ফেলবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আঙ্কেল, আমরা একদম শেষে, বিফোর উই র্যাপ আপ, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন। আপনি যেই স্বপ্ন নিয়ে সেনাবাহিনীতে ঢুকেছিলেন, সেই স্বপ্ন ইন ইয়োর ওয়াইল্ডেস্ট ড্রিমস, সেই স্বপ্নের ইন ইয়োর ওয়াইল্ডেস্ট ড্রিমস আপনি কি এরকম একটা ক্যারিয়ার আশা করেছিলেন নাকি? আজকে যারা সেনাবাহিনী বা ডিফেন্সে চাকরি করছে, আহ, তাদের জন্য আপনার মেসেজটা কি থাকবে? তাকে আমি একটা জিনিস বলি, দেশকে ভালোবাসো। দেশকে সহজ সমীকরণ, প্রত্যেকটা জেলায় যান, কয়টা নদীর নাম জানেন? নদীর নাম জানেন? কয়টা ট্রাইবাল চিনেন? মানচিত্রটা সুন্দর করে আঁকেন, আপনি শত্রু চিনতে পারবেন। আশেপাশে কারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, এখন তো ইন্টারনেটের যুগ, অনেক কিছু করার আছে। আমি ওদের বলবো, নিজে প্রশিক্ষিত হন, নিজের সৈনিককে প্রশিক্ষিত করেন, দেশকে ভালোবাসেন। এর চেয়ে বড় তৃপ্তি কিছু নাই। আমি সিনিয়রদের বলবো যে বকাঝকা করার জন্য জুনিয়র অফিসারদের বলবেন না, শাবাশি দিবেন। একটা সিনিয়র অফিসার গেল ক্যাম্পে, যাওয়ার পরে সেই টোকাই শুরু করে, এই তোমার বেল নাই, টুপি নাই। এই অফিসার কিন্তু পাগল হয়ে যায়, বেল কেন টাইট করবো না আর বড় করব, এখন তো বেল টুপি নাই, যদিও ড্রেস নিয়ে পাগল হয়ে যায়। ওই সিনিয়র অফিসার দিয়ে 1 প্যাকেট বেনসিন সিগারেট নিয়ে যায়, অফিসারে বলে, এই খাও সিগারেট, আমি এটা খাই, তুমি এটা খাও। মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, ও জীবন দিয়ে যুদ্ধ করবে। একটা বেয়ারা অফিসারকেও লাইনে নিয়ে আসা সম্ভব। হ্যাঁ, আজকে তোমার এখানে খাবো, ব্রিগেড কমান্ডার দেয় বলে, আজকে তোমার এখানে লাঞ্চ করব। সমস্যাটা কোথায়? আমাদের এত সমস্যা যে আমি সিনিয়র, আমাকে প্রমাণ করতে হবে আমি সিনিয়র, দাঁড়িতে পড়লাম। আমাদের অফিসাররা ভালো, এদেরকে গাইড করতে হবে যাতে তার বিবাহটা যেন ঠিক জায়গায় করে। এইটা হলো আমি মনে করি সিনিয়র অফিসার দায়িত্ব। এই আবল তাবল জায়গায় ফেসবুক দেখে বিয়া করে মহাবিপদ, সারা জীবন সাফার করে। এই মেয়ের জন্য অফিসারের জীবনটা শেষ হবে। সো বিবাহের ব্যাপারে আমি বলবো সিনিয়র অফিসার যেন গাইড করে, নট যে তার আত্মীয় ধরাই দিল, নো, যেন খারাপ জায়গায় বিয়া না করে। অধীনস্থরা যেন এটা টেক কেয়ার করে যে আমার ছেলের মতো। তাতে হবে কি, জীবনটা সুন্দর যাবে, একটা তৃপ্তির মধ্যে যাবে। আপনার চাওয়া পাওয়ার একটা লিমিট থাকতে হবে। তো আপনার চাওয়া পাওয়ার লিমিট তো বিয়ন্ড হওয়ার কোনো স্কোপ নাই। আপনার খরচ বাজেটেই, এই বাজেটে আপনি চলবেন, এটি হওয়া উচিত। আমি মনে করি আমাদের সিনিয়র, আমাদের জুনিয়র, সবাই তো আমাদের জুনিয়র, আমাদের অ্যাচিভমেন্ট করার জন্য সেই ফ্রেমওয়ার্কগুলি স্কোপ করে দিতে হবে। এত রিজিট হলে যুদ্ধ করা যায় না। একটা অস্ত্র হারাইতেই পারে, পাগল হওয়ার কিছু নাই, যুদ্ধই তো অস্ত্র হারাবে। একটা ম্যাগজিন খুলে পড়ে দিতে পারে, আমার হয় নাই কখনো, আমার একবার হয়েছিল, ম্যাগজিন ভারতে খুলে গেছিল, পড়ে গেছে। সেনে বলে শান্তিবিধি মারামারি হচ্ছে, অসুবিধা নাই, ওল্টেক পজিশন, যতক্ষণ খুঁজে না পাও, রাতে বসে খুঁজে বাইরে করে চলে আসি, কোনো অসুবিধা নেই। আমি তো বেপরোয়া, কোনো অসুবিধা নাই। বাট আমি বলি ক্যাজুয়ালিটি হবে, আমরা ক্যাজুয়ালিটির জন্য তাকে পানিশমেন্ট দিয়েন না, তাহলে গুড বুকে রাখেন, কাজে লাগান। পানিশমেন্ট কোনো সলিউশন না। আপনি এই অবস্থা যুদ্ধ করে, দেয়ার অফিসার্স অন্যান্য করেই না, ঘুমাই থাকে। আমি নাইকংছড়িতে ছিলাম, আমাকে অ্যাটাচমেন্ট অফিসার দিত। আমি চিন্তা করলাম এটা তো কাজে লাগানো যাবে না, 6 মাসের জন্য কী করবে। আমি ওদের বলতাম, ওরা যখনই আসবে হেডকোয়ার্টারে সিওর ওখানে এসি রুমে থাকবে, এবং তারা বাইরে যাবে, কক্সবাজার ঘুরে বেড়াবে, কোনো অসুবিধা নাই, বাট যেটুকু সময় থাকবে জীবন দিয়ে দিতে হবে। সবাই জীবন দিয়ে প্রপারেশন করতো। ও জানে আসার পরে আমি বলা থাকতো, আসলে কিন্তু বিরিয়ানি খাওয়াবা, এসি রুমে থাকবে, একটা এসি রুম ভিআইপির জন্য খালি থাকে, ওরা থাকবে। তারপর ওরা বাইরে ঘুরতো, কক্সবাজার যাইত, মনটা বড় হয়ে যেত। তো এটা হলো, আমি 30 দিনের মধ্যে তাকে যদি 10 দিন ছুটি রাখি, 20 দিন যে জীবন দিয়ে কাজ করে, দরকার নাই তো, মোর দেন এনাফ। তা আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা উচিত। শাসন করার চিন্তা চেতনা না হইয়া আমরা সব কমরেড হই। Absolutely, uncle. It's such a powerful message. Uncle, thank you so much for your time today. আপনি আজ যেভাবে সত্যগুলো তুলে ধরেছেন, people will get immeasurable value from this conversation.
আপনি সবসময় বলে আসছেন অসমাপ্ত বিপ্লব, 18 কোটি দেশ বাংলাদেশ, ইউনাইটেড উই রিমেইন, ডিভাইডেড উই ফল। আমরা কারো কাছে মাথা নিচু করব না। ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, বীর প্রতীক, থ্যাংক ইউ ফর ইউর টাইম and your service to the nation. That's it for today. Please subscribe to our channel and give us a follow on our Facebook. Thank you. I feel proud, I could say. Thank you so much, Uncle. Inshallah, I'll always contribute to you. Please call me. Don't hesitate. I will come. I talk in that way. Inshallah, I'll be with you. Thank you. Fantastic. Thank you, Uncle. Assalamu alaikum.